হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসগুলো মানে করতে চলেছি, যে ক্লাসটা সেটা অ্যাকচুয়ালি ক্লাস টেনের বায়োলজির একটা চ্যাপ্টার, যেটা অ্যাকচুয়ালি বলা হয় সংবহন এবং স্নায়ু স্নায়ুকেন্দ্রে যে সম্পর্কিত চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা কি কমপ্লিট করব? এই চ্যাপ্টারের মাধ্যমে প্রথমত আমরা ওই যে সংযোগ, যেটাকে বলা হচ্ছে যে উম, যথাক্রমে ওই নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন, এই চ্যাপ্টারটার নাম, যাকে বলা হয় কোঅর্ডিনেশন। এবং এই চ্যাপ্টারটা মাধ্যমে আমরা প্রথমত নার্ভাস সিস্টেম ব্যাপারটা দেখব, যেখানে ব্রেনের পার্টটা দেখব। এটা আমাদের অ্যানিম্যালসের ক্ষেত্রে। আর প্রাণীদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী দেখব, এই উদ্ভিদের ক্ষেত্রে কী দেখব, উদ্ভিদের সংবহনটা দেখব। আর এই চ্যাপ্টারের সঙ্গে একটা মানে যে অ্যানিম্যাল হরমোনের যে চ্যাপ্টারটা আছে, সেটা আমরা এই ভিডিও দেখবো না, সেটা আমরা পরে একটা ছোট্ট ভিডিও করবো, যেখানে আমরা বিভিন্ন কোশ্চেন্সগুলো দেখবো এবং তার সাথে বিভিন্ন টপিকটা দেখবো। আর এখানে উদ্ভিদ হরমোনে কিছু সংক্ষিপ্ত ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমি জাস্ট ইন ডেপথে বলে দেবো। ঠিক আছে? তাহলে এবং তার সাথে যেমন আমি কোশ্চেন্স কমপ্লিট করি তেমন। তো তোমরা তো জানোই, যেমন আমি আগের ভিডিওগুলোতে যেমন ওই কমপ্লিট করেছি, যেখানে আমি ক্লাস টেনের লাইভ প্রসেস যে চ্যাপ্টারটা ছিল, সেখানে 4টে ভিডিও কমপ্লিট করেছি। যেখানে প্রথম ভিডিওতে ছিল যথাক্রমে নিউট্রিশন, সেকেন্ডে ছিল রেসপিরেশন, থার্ড ছিল ট্রান্সপোর্টেশন, আর ফোর্থ ছিল এক্সক্রিশন। এরপরে আমি যেটা কমপ্লিট করেছি, আরও 3টে ভিডিও কমপ্লিট করেছি, যেটা অ্যাকচুয়ালি ক্লাস টেনের ফিজিক্সের, যেখানে ইলেকট্রিসিটি চ্যাপ্টারটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। যেখানে ইলেকট্রিসিটি ফার্স্ট চ্যাপ্টার দেখিয়েছি ফার্স্ট ভিডিওতে, সেকেন্ড ভিডিওতে আমি কমপ্লিট করেছি যথাক্রমে ওই উম, আম, যে যেটি হিটিং এফেক্ট অফ দ্য কারেন্ট। হুম। আর থার্ড ভিডিওতে কমপ্লিট করেছি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, মানে ওই যে ম্যাগনেটের ব্যাপারটা। মাধ্যমে আমি টোটালি ক্লাস টেনের যে ফিজিক্সের একটা অংশ, একটা পার্ট কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে? এখন যেটা আজকের আমাদের টার্গেট, সেটা হচ্ছে গিয়ে আর যে ঠিক 2-3টে ভিডিওর মাধ্যমে মোটামুটি বায়োলজিটা কমপ্লিট করিয়ে দেওয়া, যেখানে বায়োলজির আর হার্ডলি 2টো চ্যাপ্টার বাকি আছে, যেখানে ওই যেটি প্রজনন সংক্রান্ত ব্যাপার স্যাপারগুলো বাকি আছে। আর বংশগতি, ওই যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা বাকি আছে। বংশগতির মধ্যে যেটি বিবর্তন চ্যাপ্টারটা নেই, সুতরাং অনলি বংশগতিটা পড়লে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখান থেকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করাচ্ছি, তারপরে আমি হরমোনটা কমপ্লিট করাবো, করলে মোটামুটি আমার ক্লাস টেনের বায়োলজি কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা কেমিস্ট্রি ধরবো, এবং কেমিস্ট্রি কমপ্লিট করে দেওয়ার পর একদম ক্লাস নাইনের ফিজিক্স থেকে ধরবো, ধরে ধরে মোটামুটি ফিজিক্সটা কমপ্লিট করবো। ওকে? তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি। লেটস স্টার্ট। প্রথমে চলে এসেছি আমাদের আগের চ্যাপ্টারে, যেটা পড়েছিলাম, যে চ্যাপ্টারের নাম হচ্ছে এটা নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন, যাকে বলা হয় কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। তো এই চ্যাপ্টারে আমরা কি দেখব, যেখানে যে আমরা যে বাস্তবিক জীবনে যে আমাদের যেগুলো হয়, রেসপন্সগুলো হয়, যেমন ধরো আগের চ্যাপ্টারে আমরা কি দেখেছিলাম, আগের চ্যাপ্টারে মোটামুটি জীবকুল সংক্রান্ত ব্যাপার স্যাপারগুলোকে দেখেছিলাম। যে বলা হচ্ছে আগের অধ্যায়ে আমরা জৈবনিক প্রক্রিয়াগুলো, যেটা ওই লাইফ প্রসেসের ব্যাপারগুলো দেখেছিলাম। এখন এখানে দেখব কি, যে আমাদের সবার মধ্যে বর্তমান যে ধারণাটা, যে আমরা ভাবতে শুরু করেছিলাম, যে সেটা এটাই, যে আমরা কিছু যখনই কোনো কিছু চলমান দেখি, সেটাই হলো জীবিত। এই চলমান, এই চল এই যে যে ঠিক চলমান যে বস্তুগুলোর মধ্যে, যেমন হচ্ছে অঙ্কুরিত হয়, বৃদ্ধি পায়, তারপর আবার চারাগাছ, যেমন হচ্ছে গিয়ে কিছুদিনের মধ্যে অগ্রসর, মানে চারাগাছ সেই অঙ্কুরিত থেকে, মানে অঙ্কুর অবস্থা থেকে সেটা চারাগাছে বৃদ্ধিপ্রাপ্ত হয়, মাটিতে প্রবেশ করে মাটির বাইরে বেরিয়ে আসে। কিন্তু যদি এই বৃদ্ধিকে বন্ধ দেওয়া হতো, তাহলে কী হতো, এইসব ব্যাপারে এটা জাস্ট স্টার্টিং। এটা নিয়ে আমরা বেশি ডিটেলস যাবো না, আমরা যেখান থেকে আমাদের চ্যাপ্টার শুরু হচ্ছে সেটাই চলে যাই। প্রথমে যেটা চলে আসে, সেটা হলো বলা হয় প্রাণীদের স্নায়ুতন্ত্র। তো মোটামুটি আমরা ক্লাস টেনেতে যেটা দেখেছি, এই ক্লাস নাইনে যেটা দেখেছি, যে প্রাণীর ক্ষেত্রে নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন, প্রাণীর ক্ষেত্রে এই কাজটা স্নায়ু এবং পেশি গলা কমপ্লিট করে, যেটা আমরা ওই কলা চ্যাপ্টারে দেখেছিলাম। এখন কোনো বস্তুকে যদি আমরা উদ্দীপ্ত বস্তুকে যদি উত্তপ্ত বস্তুকে যদি হাত দিয়ে স্পর্শ করি, কী হবে? একটা ছ্যাঁকা লাগবে, এবং সেখানে একটা জরুরি এবং বিপজ্জনক অবস্থার সৃষ্টি হবে। এই অবস্থায় আমাদের শনাক্ত করা এবং সাড়া দেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এই উত্তপ্ত বস্তুকে স্পর্শ করেছি, তা আমরা কীভাবে অনুভব করবো, সেটা সম্পর্কে দেখবো। এখানে বলা হচ্ছে যে ঠিক আছে, নিউরনের যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, যেহেতু মানে আমাদের স্নায়ুতন্ত্রের একক বলা হয় নিউরন। ঠিক আছে? তো এই যে ঠিক নিউরন, যেমন আমাদের রেচনের একক ছিল বৃক্ক, তেমন স্নায়ুর একক হচ্ছে যেটি নিউরন। এটা একটা যে ঠিক নিউরনের স্ট্রাকচার, যেখানে এর টোটাল বডিটাকে বলা হয়, এই মাথাটাকে বলা হয় কোষদেহ, মাঝখানে থাকে নিউক্লিয়াস। এই শাখা প্রশাখা দিয়ে অ্যাকচুয়ালি এগুলো অ্যাকচুয়ালি যে ঠিক রিসেপ্টর হিসেবে কাজ করে। আর এর তলায় এর এই যেটা তলার দিকে যে সেকশনটা আছে, তাকে বলা হয় যথাক্রমে যে অ্যাকশন। আর অ্যাকশনের তলায় রয়েছে বলা হয় সাইন্যাপস। তো নিউরনের ক্ষেত্রে যে ব্যাপারগুলো হয়ে থাকে, এগুলো অ্যাকচুয়ালি ওই এর প্রধান কাজ হচ্ছে
উদ্দীপনাকে যেটি মানে সংজ্ঞাবাহু উদ্দীপনা অ্যাকচুয়ালি বা আবেগ বা রিসেপ্টর হিসেবে কাজ করে, সেগুলোকে ক্যারি করে সে কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম, যাকে বলে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এবং সংজ্ঞাবাহু নার্ভাস এবং মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ক্যারি করে নিয়ে যায়, এবং সেখান থেকে মোটামুটি আজ্ঞাবাহু নিউরন আবার সারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে বহন করে আনে। মানে একটা সংজ্ঞাবাহ থাকে, একটা আজ্ঞাবাহ থাকে। সংজ্ঞাবাহ হচ্ছে নিয়ে যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, আজ্ঞাবাহ সেই ওখান থেকে নিয়ে আসে এফেক্টরে। মানে কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে ব্যাপারগুলো হয়ে থাকে, সেই জন্য আমরা রেসপন্স করতে পারি। ঠিক আছে, সংজ্ঞাবাহ আজ্ঞাবাহ। যাই হোক, এখন ব্যাপারটা চলে আসছে এরকম যে এই যে যেটি নিউরন, যাকে বলা হয় নার্ভ সেল, এর এই যে অ্যাফারেন্ট নার্ভ এবং ইফারেন্ট নার্ভ, মানে এর স্ট্রাকচার সম্পর্কে অ্যাকচুয়ালি এখানে বেশি কিছু দেওয়া নেই, জাস্ট এর যেটি গঠনটা দেওয়া হয়েছে। যেমন ধরো আমাদের এটা একটা যদি রক্তচালক হয়, এখানে পেশি থাকে, পেশির উপর এরকম এই অ্যাকশনগুলো কানেক্টেড থাকে, এটা অ্যাকশন, এগুলো হলো পেশি, এই স্নায়ুপ্রান্ত বা বলা হয়, এবং স্নায়ুপ্রান্ত এদের মাঝখানে যখন মাইটোকন্ড্রিয়া এই পেশি সংযোগ থাকে, যে ঠিক নিউরনের গঠন এখানে দেখানো হয়েছে। তো গঠন অনুযায়ী যদি বলা হয় যে নার্ভগুলো কি হয়ে থাকে, যদি বলা হয় স্ট্রাকচার অনুযায়ী নার্ভকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা মেডুলেটেড স্ট্রাকচার, একটা নন মেডুলেটেড। যদিও এইগুলো আমাদের সিলেবাসের এই মানে এনসিআরটির মধ্যে নেই, বাট আমরা জেনে রাখতে পারি। মেডুলেটেড, নন মেডুলেটেড। মেডুলেটেড মানে হচ্ছে স্নায়ু আবরণ যুক্ত আর স্নায়ু আবরণবিহীন। এবারে যেগুলো হয়, এটা অ্যাকচুয়ালি এদের স্ট্রাকচার অনুযায়ী ভাগ করা যেতে পারে, আবার এদের কাজ অনুযায়ী দুরকম ভাগ করা হয়। একটা হলো একটা হলো অ্যাফারেন্ট নার্ভ, অন্তর্বাহী নার্ভ, আর একটা হলো ইফারেন্ট নার্ভ, যেটা যেটি বহির্বাহী নার্ভ। মানে একটা যে ভিতরের দিকে কাজ করে সেন্সেশন, আর একটা হচ্ছে দেহের বাইরে ক্যারি করতে সাহায্য করে থাকে। যাই হোক, তো এর পরের স্লাইডে আমরা দেখি মোটামুটি ভালো করে ব্যাপারটা বুঝবো। সেখানে বলা হচ্ছে যে আমাদের পরিবেশ থেকে সমস্ত গৃহীত সব উদ্দীপনা স্নায়ুকোষ, বিশেষত মানে স্নায়ুকোষের বিশেষিত প্রান্ত দ্বারা, যেটা অ্যাকচুয়ালি শনাক্ত করা হয়। যেমন আমাদের কান, নাক, জিহ্বা এদের মতো অন্যান্য জ্ঞানেন্দ্রিয়গুলোতে এইসব গ্রাহকগুলো সাধারণত অবস্থান করে। সুতরাং স্বাদ গ্রাহকগুলো যেগুলো থাকে আমাদের, যেগুলো জীবের স্বাদ গ্রাহক থাকে, কোনো বস্তুর স্বাদ পেতে সাহায্য করে, যেমন ঘ্রাণ গ্রাহকগুলো কোনো বস্তুর গন্ধ শুনে সাহায্য করে। এখন এটা কাজ করে কীভাবে সেটাই আমাদের জানতে হবে। তো এখানে বলা হচ্ছে স্নায়ুকোষের যে নিউরনের যে ডেনড্রাইট থাকে, ডেনড্রাইটগুলো কী হয়, ছোটো হয় এবং শাখা প্রশাখা যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, এবং এরা একগুচ্ছ রাসায়নিক বিক্রিয়া ঘটে, এবং ডেনড্রাইটের অগ্রপ্রান্তে উদ্দীপনা যখন গৃহীত হয়, সবসময় জানবে যে এই ডেনড্রাইটেই কিন্তু এরা অ্যাকচুয়ালি ছোটো হয়, এরা স্মল অ্যান্ড ব্রাঞ্চড হয়। এরা ছোট হয় এবং এরা যখনই কোনো উদ্দীপনা গ্রহণ করে একগুচ্ছ রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে তড়িৎস্পন্দন বা এক ধরনের ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়। সেই ইলেকট্রিক্যাল ইম্পালসটা কী হয়, এই স্নায়ুস্পন্দন ডেনড্রাইট থেকে স্নায়ুকোষের কোষ দিয়ে প্রবেশ করে। যখন এই ডেনড্রাইট থেকে ডাইরেক্ট চলে আসে কোষ দেহে, এই যেটি কোষ দিয়ে চলে আসে, এখন এই কোষ দেহ তারপর সেটা অ্যাকশন বরাবর পরিবাহিত হয়, হয়ে এর প্রান্তে পৌঁছে। প্রান্ত মানে কোনটা, স্নায়ু প্রান্তে পৌঁছায়। অ্যাকশনের প্রান্তভাগে এই তড়িৎস্পন্দন যখন পৌঁছায়, ফলশ্রুতিতে কী হয়, এর মধ্যে কিছু রাসায়নিক পদার্থ নির্গত হয়, এবং রাসায়নিক পদার্থগুলো যেটি দুটো নিউরনের মধ্যবর্তী স্থান থাকে, যাকে বলে সাইন্যাপস, সেই সাইন্যাপসকে অতিক্রম করে নিউরনের ডেনড্রাইটে একই রকম তড়িৎস্পন্দন সৃষ্টি করে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ধরো কোনো একটা উদ্দীপনা সে গ্রহণ করেছে, কে গ্রহণ করেছে, ডেনড্রাইট সেটা পাঠিয়ে দেয় কোথায়, কোষ দেহ থেকে সেটা চলে যায় কোথায়, অ্যাকশন বরাবর পরিবাহিত হয়, এবং সেটা অ্যাকশনের প্রান্ত থেকে মোটামুটি এই স্নায়ু প্রান্ত থেকে চলে যায় অন্য একটা স্নায়ুস্পন্দনে, মানে অন্য একটা স্নায়ুস্পান্তে, এবং দুটো মাঝখানে একটা সাইনাস বলে অংশ থাকে, এবং সেটা পরবর্তীকালে এবং পরবর্তী ডেনড্রাইটে একই রকমভাবে মানে যেটি ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে, এবং এটা দেহে স্নায়ুস্পন্দনের একটা উদ্দীপনা সৃষ্টি করে, এবং অবশেষে নিউরন থেকে এই ধরনের স্পন্দন এক প্রকার স্নায়ু সন্নিধির মধ্য দিয়ে পেশিকোষ এবং গ্রন্থির মধ্য দিয়ে অন্যান্য কোষে প্রেরিত হয়। তার মানে মোটামুটি নিউরন থেকেই অন্য পেশিকোষ বা মাসেলে, এই যেটা আমাদের এখানে দেখানো হয়েছে, যে এক প্রান্ত থেকে এক প্রান্ত, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মোটামুটি কানেক্টরের মাধ্যমে এটা অ্যাকচুয়ালি ক্যারি করে এক পেশিকোষ থেকে অন্য পেশিকোষে মোটামুটি প্রেরিত হয়। ঠিক আছে, আশা করি এটা আইডিয়াটা কনসেপ্ট বা এই কনসেপ্টে ক্লিয়ার হয়েছে। তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে স্নায়ুকলা বা স্নায়ুকোষ বা নিউরন, এই যে স্নায়ুকলা, এই স্নায়ুকোষ বা নিউরনের একটা সংগঠিত জালক। ঠিক আছে, এবং এই কলা দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তড়িৎস্পন্দনকে ক্যারি করার জন্য বিশেষভাবে বিশেষিত হয়ে থাকে, যেটা আমরা স্নায়ুকলা বলে থাকি। নার্ভ টিস্যু যেটা হয়, সেটা অ্যাকচুয়ালি এই নিউরনের বিভিন্ন এক ধরনের
নিউরন তো এক ধরনের স্নায়ুকোষ, সেই স্নায়ুকোষের সংগঠিত একটা জালক, এবং যেটা দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অ্যাকচুয়ালি যে ঠিক তড়িৎস্পন্দনকে ক্যারি করে নিয়ে যায়। এখন একটা নিউরনের যে অংশগুলো আছে সেগুলোকে যদি আমরা শনাক্ত করি, সেখানে দেখব প্রথমে কী হয়, উদ্দীপনা গৃহীত হয়। কে করে এটা? ডেনড্রাইট। ডেনড্রাইট যেটা শাখা প্রশাখাযুক্ত এবং ছোট হয়, যার মধ্যে দিয়ে তড়িৎস্পন্দন বার্তারূপে পরিবাহিত হয়, এবং যেখানে এই স্পন্দনকে পরবর্তী প্রেরণের জন্য তারপরে চলে আসে কোথায়, মোটামুটি যদি আমরা এখানে স্ট্রাকচার দেখি, ডেনড্রাইট, তারপরে সেল বডি যাকে বলা কোষ দেহ, তারপরে অ্যাকশন, তারপর সাইন্যাপস, অ্যান্ড তারপর চলে আসছে ওই যে মানে যেটি টিস্যু বা সেল। তো মোটামুটি যেমন ধরো, যেখানে এই স্পন্দনকে পরবর্তী অংশে প্রেরণের জন্য রাসায়নিক সংকেতে পরিণত হয়, এক ধরনের ইম্পালস তৈরি হয়, মানে এক ধরনের ইম্পালস যেটা অ্যাকচুয়ালি কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে সেটা কাজ করে। যাই হোক, মোটামুটি ধরো যদি নাক বন্ধ অবস্থায়, যেটা অ্যাকচুয়ালি আমার বর্তমান অবস্থা, নাক একটুখানি বন্ধ হয়ে আছে আর কি ঠান্ডাতে, যাই হোক আশা করি তোমরা ব্যাপারটাকে সিরিয়াসলি নেবে না। যাই হোক, নাক বন্ধ থাকা অবস্থায় চিনি এবং খাবারের স্বাদের মধ্যে কোনো যদি পার্থক্য হয়, সেক্ষেত্রে দেখা যায় মানে পার্থক্য দেখা যায়, সেক্ষেত্রে এই মানে বলতে পারি এই ধরনের পার্থক্য সম্ভাবনা ব্যাখ্যা দিয়ে অধ্যয়ন করা আলোচনা জাস্ট এটা বাদ দাও। যেমন যে বলা হচ্ছে যে একই পরিস্থিতির সম্মুখীন হও, যদি তোমার সর্দি বা কাশি হয়ে থাকে, সেক্ষেত্রে মানে স্বাদ চেঞ্জ করতে মানে স্বাদ যে ঠিক গ্রহণে বা কোনো কিছু ঘ্রাণ নিতে সমস্যা হয়। যাই হোক, তারপরে চলে আসি আমার পরের স্লাইডে চলে যাই। বলা হচ্ছে যে রিফ্লেক্স অ্যাকশনের যে ব্যাপারটা, যে প্রতিবর্তক্রিয়া কি বলা হয়? প্রতিবর্তক্রিয়া এটা হলো যে যখন আমরা কোনো কিছু উদ্দীপনায় সাড়া দিই, তখন আমাদের এই যে তাৎক্ষণিক সাড়া দেওয়ার যে ক্ষমতা, তাকে বলা হয় রিফ্লেক্স, আর প্রতিবর্ত শব্দটা ব্যবহার করে থাকি। এখন আমরা বলে থাকি আমি নিজের অজান্তেই বাসের সম্মুখ থেকে লাফ দিয়ে এসেছি, এই যে ব্যাপারটা। এখন আবার এরকম বলতে পারি, কিছু না ভেবে আগুনের শিখা থেকে আমি হাতের পেছনের দিকে সরিয়ে নিলাম, এই যে ব্যাপারগুলো হচ্ছে। এবং আবার এটা বলতে পারি আমি এতটাই ক্ষুধার্ত যে নিজের অজান্তে আমার মুখে জল আসতে শুরু করেছিল। তাহলে এই যে কথাগুলো, এগুলো থেকে আমরা কি বুঝতে পারি যে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের চিন্তাভাবনা না করেই এগুলো হয়ে থাকে, মানে এগুলো অ্যাকচুয়ালি আমাদের ধারণার প্রতিবর্তক, এগুলো আমাদের অজান্তেই হয়ে থাকে। ঠিক আছে, আমাদের এর উপর কোনো নিয়ন্ত্রণ নেই বাতিকতা। তথাপি এগুলো হলো যে সেই পরিস্থিতি যেখানে আমরা কিছু কাজের মাধ্যমে পরিবেশে পরিবর্তনে সাড়া দিয়ে থাকি। এখন এই যে ব্যাপারগুলোই অ্যাকচুয়ালি এই নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধনা চ্যাপ্টারে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন যদি আমরা এখানে ভাবি, আমাদের দেওয়া এই উদাহরণগুলো থেকে যদি আমরা দেখি যে অগ্নিশিখা যেখানে যখন আমরা স্পর্শ করি, সেখানে কি হয়, কোনো প্রাণীর জন্য তাৎক্ষণিক এবং তার বিপজ্জনক অবস্থা সৃষ্টি হয়। সেখানে সে কী করবে, সঙ্গে সঙ্গে কী করবে, হাতটাকে আগুন থেকে সরিয়ে আনার চেষ্টা করবে। এখন এই হাত সরিয়ে নেওয়া হলো আপাত দৃষ্টিতে সাড়া দেওয়ার একটা পথ, এবং এর সাড়া দেওয়ার এই যে পথ, এটা অতি সহজে কিন্তু তৈরি হয়নি, এর পেছনে কিন্তু অনেক যে ঠিক মেকানিজম আছে। ঠিক আছে, এখন যদি আমরা দেখি স্নায়ুস্পন্দন যদি প্রেরিত হয় এবং সেটা আমাদের যদি কোনো চিন্তা স্পন্দন সৃষ্টির সাথে যদি যুক্ত থাকে, সেক্ষেত্রে একটা চিন্তন একটা জটিল প্রক্রিয়া। তাই অনেক নিউরন থেকে আগত বহু স্নায়ুস্পন্দন একে জটিল আন্তঃক্রিয়ার সাথে যুক্ত থাকতে হবে। এক্ষেত্রে বলা যায় যে ধরো তাই যদি হয়, এক্ষেত্রে বলা যায় যে আমাদের দেহে চিন্তনের সহায়ক, মানে আমাদের যে চিন্তাভাবনার ক্ষেত্রেও কিন্তু একটা জটিল প্রতিবর্তক্রিয়া কাজ করে থাকে। তো জটিলভাবে বিন্যস্ত নিউরনের ঘন জালক দ্বারা যেটি গঠিত হয়, অর্থাৎ এরম বোঝায় যে একটা যেটি করোটি সম্মুখ প্রান্তে অবস্থান করে এবং দেহের সমগ্র অংশ থেকে সেই সংকেতগুলোকে সংগ্রহ করে, মানে আমাদের যাবতীয় যা এগুলো চিন্তনে সহায়তা করে। আমাদের যাবতীয় যা ভাবনা চিন্তাগুলো, যদি বলা হয় যে আমাদের ব্রেনের সামনের দিক থেকে, যেটি ফ্রন্টাল লোবের অংশ থেকে মোটামুটি এই যে ঠিক নিউরনগুলো এগুলোকে কালেক্ট করে, এবং এগুলো মোটামুটি কি হয়, স্পষ্ট সংকেতগুলো গ্রহণ করার পর এগুলো মস্তিষ্কস্থিত চিন্তন সংক্রান্ত অংশটিতে দেহের বিভিন্ন অংশ থেকে আগত স্নায়ুগুলোর সাথে অবশ্যই যুক্ত হয়। তারপর কোনো একটা উত্তপ্ত বস্তু যদি আমরা স্পর্শ করি, তাই সেক্ষেত্রে এই কাজগুলো সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদেরকে যেটি রক্ষা করতে পারে। তার মানে এই যে প্রসেসটা টোটালটাই একটা সিস্টেমের মাধ্যমে চলে, যেখানে একটা মেকানিজম কাজ করে। মানে ধরো কোনো একটা বস্তু রয়েছে, সেটা যদি আমরা হাত দিয়ে থাকি এরমভাবে, সেক্ষেত্রে
ত্বকে স্থিত যে গ্রাহকগুলো এ কী করে তাপ গ্রহণ করছে, সঙ্গে সঙ্গে এ কী করবে, সংজ্ঞাবাহ স্নায়ু দিয়ে এর যেটি ব্রেনে পাঠাবে। ব্রেনে আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাকচুয়ালি, এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন আমরা পড়বো তখন জিনিসটাকে ভালোভাবে বলবো। ব্রেনে এই সংজ্ঞাবাহ নার্ভগুলো পাঠাচ্ছে এবং এখান থেকে এখানে একটা যে ঠিক রিলে বলা হয় যে ঠিক রিলে সেন্টার আছে, যেটা অ্যাকচুয়ালি রিলে নিউরন হিসেবে কাজ করে। সে কী করবে, আজ্ঞাবহ নার্ভকে সংকেত পাঠাবে, সেই সংকেতটা চলে যাবে গিয়ে কারক এই হাতের যে পেশি আছে সেটাকে অ্যাক্টিভ করবে এবং হাতটাকে সরিয়ে দিতে সাহায্য করবে। ঠিক আছে, তো বলা হচ্ছে যে তাপীয় উদ্দীপনা অনুভব সম্পর্কে না ভেবেই যদি তাপ শনাক্তকারী স্নায়ুসমূহকে পেশি নড়াচড়ার কাজে সহায়ক স্নায়ুসমূহের সঙ্গে সরলভাবে যুক্ত করে দেওয়া হয়, তাহলে সংকেত মানে যে এই যে সংকেতের যে শনাক্তকরণ যে প্রক্রিয়াটা সেটা সংজ্ঞাবাহ উদ্দীপনা গ্রহণ করছে, তারপর সেই উদ্দীপনা চলে যাবে গিয়ে আজ্ঞাবাহ উদ্দীপনার কাজটাকে দ্রুত সময় সম্পন্ন করতে সাহায্য করছে। যে অ্যাকসেপ্টার বলা হয় যে এই যে সংজ্ঞাবাহ যে গ্রহণ করছে তাকে বলা ইফেক্টার, আর যে অ্যাকচুয়ালি আজ্ঞাবহটাকে বলা হয় এফেক্টর। তো এক্ষেত্রে কী হয়, এই ধরনের সংযোগকে সচরাচর প্রতিবর্ত চাপ বলা হয়। এটা অ্যাকচুয়ালি একটা প্রতিবর্ত চাপেরই এক্সাম্পল দেওয়া হয়েছে, যেখানে অন্তর্বাহী নার্ভ এবং বহির্বাহী নার্ভ মধ্যে এই ধরনের সংযোগ থাকায় মানে সংযোগটা অ্যাকচুয়ালি যেটি গঠিত হয়, সেক্ষেত্রে এই অন্তর্বাহী এবং বহির্বাহী এই অবশ্যই স্নায়ু সংযোগ গঠনের স্থানটিকে উপযুক্ত হতে হবে, যেখানে দুই স্নায়ু প্রথমে একে অপরের সাথে মিলিত হয়েছে। ওকে, তাই সারা দেহ থেকে আগত স্নায়ুগুলো মস্তিষ্কে যাওয়ার পথে সুষুম্নাকাণ্ডে এক ধরনের বান্ডিলে মিলিত হয়, যেখানে এক ধরনের যেটি রিলে সেন্টার তৈরি করে। এই সুষুম্নাকাণ্ডে প্রতিবর্ত চাপ সময়ের সৃষ্টি হয় এবং এই সংজ্ঞাবহ বার্তা মস্তিষ্কে পৌঁছায়। তার মানে সুষুম্নাকাণ্ডে প্রতিবর্ত চাপ সৃষ্টি, প্রতিবর্তে যাবতীয় চাপ সমূহ সৃষ্টি হওয়ার পেছনে রয়েছে কি স্পাইনাল কর্ড। এটা আমরা দেখবো এরপরে যখন আমরা সিএনএস পড়বো, এরপরের স্লাইডে তখন আমরা দেখবো ব্যাপারটা। তার মানে ব্যাপারটা এখানে কিন্তু এই টোটাল ব্রেন, সিএনএস মানে ব্রেন, স্পাইনাল কর্ড সব কিন্তু একসাথে কাজ করছে বলেই এই টোটাল অংশটা কাজ করছে, মানে বলা হয় এই টোটাল সিস্টেমটা কাজ করছে। যেমন ধরো পরের স্লাইডে যদি আমরা দেখি, ধরো যে মানুষের বা কোনো প্রাণী চিন্তন প্রক্রিয়া যথেষ্ট দ্রুত না হওয়ায় এদের দেহে প্রতিবর্ত চাপসমূহের উদ্ভব ঘটেছে। যেহেতু বস্তুতপক্ষে বহু প্রাণীতে চিন্তনের জন্য খুব সামান্য পরিমাণে জটিল নিউরন থাকে, মানে যে কোনো চিন্তাভাবনার জন্যই কিন্তু মানে ধরো কোনো কিছু যদি আমরা মনে রাখতে চাইছি বা যদি কোনো কিছু অভ্যাস প্র্যাকটিস যদি আমরা মানে কোনো কিছু নতুন শিখছি সেটাকে যদি আমরা অভ্যাসে পরিণত করতে চাই, তার জন্য কিন্তু এক ধরনের যে ঠিক জটিল নিউরন কমপ্লেক্স তৈরি হবে। ধরো কোনো একটা পড়া যদি আমরা প্রথমবার পড়ছি হয়তো মনে থাকলো না, দ্বিতীয়বার পড়লাম মনে থাকলো না, 3-4বার পড়ার পর দেখা যাবে যে ওই সিস্টেমের একটা মেকানিজম মানে ওর একটা যেটি জটিল নিউরনের ব্যাপার তৈরি হয়ে গেল, যেটা আমাদের যে হেল্প করছে সেটাকে ওই অভ্যাসটাকে কন্টিনিউ করার জন্য, যে ঠিক সেরকমই ব্যাপার। তো সেক্ষেত্রে প্রতিবর্ত কীওয়ার্ডটা ওরমভাবে তৈরি হয়, যেখানে বলা হয় যে বস্তুপক্ষে প্রাণীদের চিন্তনের জন্য সামান্য পরিমাণে জটিল নিউরন জালক থাকে বা অনেক সময় কোনো জালক থাকে না। সুতরাং এই সম্ভাবনা বেশি যে সঠিক চিন্তন প্রক্রিয়ার অনুপস্থিতিতে সক্রিয় কার্যকারী উপায় হিসেবে প্রতিবর্ত চাপে উদ্ভব ঘটেছে। মানে প্রতিবর্ত চাপের উদ্ভব ঘটেছে মানে জটিল নিউরনের অভাবের জন্য। এমনকি সবাই তো উন্নত প্রাণী নয়, তো সব উন্নত প্রাণীদের তার মানে সেই জন্য যে অ্যাকচুয়ালি যে প্রতিবর্ত চাপ থাকবে আবার জটিল নিউরন থাকবে, তার যে কোনো নেই, সিকিউরিটি নেই। সেই জন্য এমনকি বলা হয়েছে যে এই জটিল স্নায়ুজালকের উদ্ভবের পর দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রতিবর্ত চাপসমূহ আরও অধিক কার্যকরী হতে থাকবে। এই হচ্ছে ব্যাপার। তার মানে জটিল স্নায়ুজালকের উদ্ভবের পরেও দ্রুত সাড়া দেওয়ার জন্য যদি কোনো ফাস্ট মানে হতে চায়, রিয়্যাক্ট করতে চায়, তখন কিন্তু প্রতিবর্ত চাপ দরকার। ঠিক আছে, পরের স্লাইডে দেখবো আমরা। পরের স্লাইডে যেটা বলছি সেটা হচ্ছে মানুষের ব্রেন, যাকে বলা হয় মানুষের ব্রেন, যেটাকে আমরা মোটামুটি 3টে ভাগে ভাগ করে থাকি। এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম ভালো করে এক্সপ্লেন করতে, যাই হোক মোটামুটি এখানে বলে দিই। তো এটাকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটাকে বলা হয় অগ্র মস্তিষ্ক, যাকে বলা হয় ফোর ব্রেন, আমি আর বাংলাতে লিখছি না। তারপরে বলা হয় মিড ব্রেন, তারপরে বলা হয় হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেন মানে পশ্চাৎ মস্তিষ্ক। এখন এই মস্তিষ্কের এই অগ্র মস্তিষ্ককে আবার দুটো ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয় টেলেনসেফানল বা যাকে বলা হয় প্রান্ত মস্তিষ্ক, টেলেনসেফালন। আরেকটাকে বলা হয় ডায়েনসেফানল।
মিড ব্রেনকে আমরা যথাক্রমে তিনটে ভাগে ভাগ করি। একটা হলো দুটো ভাগে ভাগ করি। একটা হলো টেকটাম, আর এটাকে বলা হয় সেরিব্রাল পেডাঙ্কাল। এগুলো প্রত্যেকটা কাজ আমি বলবো, তার আগে জাস্ট স্ট্রাকচারটা আমি তৈরি করে নিই। আর এটাকে তো জানোই যে হাইন্ড ব্রেন, পশ্চাৎ মস্তিষ্ক, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা মেডেনসেফালন, একটা ডায়েনসেফালন। একটা মেডেনসেফালন আর একটা মায়োলেনসেফালন। ডায়েনসেফালন তো প্রথমটা, মায়োলেনসেফালন। এখন এর মধ্যে যে বলা হচ্ছে যে প্রান্ত মস্তিষ্ক বা টেলেনসেফালন, যেটা আমরা যে মানে অগ্রমস্তিষ্ককে যে আমরা দুটো ভাগে ভাগ করেছি, অগ্রমস্তিষ্কের কিন্তু আবার হচ্ছে কি ওর অ্যাকচুয়ালি হচ্ছে তিনটে পার্ট থাকে। ওর আবার হচ্ছে কি তিনটে পার্ট, যেটাকে বলা হয় গুরু মস্তিষ্ক, রেখো মস্তিষ্ক, যেটাকে নাসা মস্তিষ্ক। যাই হোক, মোটামুটি আগে আমরা এই স্ট্রাকচারটা দেখি, তারপরে বলছি। তো এই অগ্রমস্তিষ্কের তিনটে পার্ট, গুরু মস্তিষ্ক, নাসা মস্তিষ্ক। যাই হোক, তার আগে মোটামুটি জানতে হবে যে এটা আমরা জানি যে সুষুম্নাকাণ্ড মোটামুটি সমস্ত স্নায়ুসমূহকে, সুষুম্নাকাণ্ড সেই মানে যেটা সুষুম্নাকাণ্ড সেসব স্নায়ুসমূহ দিয়ে গঠিত, যেখানে আমাদের চিন্তনের জন্য বার্তা সরবরাহ করা হয়। ঠিক আছে, এখন এই সুষুম্নাকাণ্ড কালেকশন করে এই নার্ভস পালসগুলোকে, সে পাঠায় ব্রেনেতে, ব্রেন অ্যাকচুয়ালি রিলে সেন্টার হিসেবে কাজ করে। তো চিন্তনের সঙ্গে আরও জটিল পদ্ধতিসমূহ এবং স্নায়ু সংযোগসমূহ যুক্ত রয়েছে। এগুলো মস্তিষ্ক ঘন সন্নিবেশ থাকে এবং মস্তিষ্ক হলো দেহের সমন্বয়ের মুখ্য সমন্বয়কারক কেন্দ্র, যাকে বলা হয় রিলে সেন্টার। ঠিক আছে, এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং সুষুম্নাকাণ্ড নিয়ে এটা গঠিত, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম নিয়ে গঠিত, এই স্পাইনাল কর্ড নিয়ে গঠিত, এটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এ নিয়ে একটা কোশ্চেন আছে, যেটা অ্যাকচুয়ালি সিএনএস আর স্পাইনাল কর্ড নিয়ে গঠিত, সিএনএস আর স্পাইনাল কর্ড নিয়ে গঠিত। ঠিক আছে, এবং এই মোটামুটি এরা দেহের সব অংশ থেকে বার্তা গ্রহণ করে এবং এদের সংহত করতে সাহায্য করে। অ্যান্ড স্পাইনাল কর্ড দুটো, সিএনএস মানে কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম। হ্যাঁ, এবার চলে আসছে আমরা বলা হয় ব্রেনের পার্ট। ব্রেনের মধ্যে মোটামুটি ফোর ব্রেন, যেটাকে বলা হয় অগ্রমস্তিষ্ককে টোটাল তিনটে ভাগে ভাগ করা হয়। এক নম্বর হলো বলা হয় গুরু মস্তিষ্ক, আর দু নম্বর হলো রেখো মস্তিষ্ক, আর তিন নম্বর হলো নাসা মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক কী করে থাকে? গুরু মস্তিষ্ক অ্যাকচুয়ালি এই অংশটা, গুরু মস্তিষ্ক আমাদের ব্রেনের যে বিভিন্ন খাঁজগুলো রয়েছে, অ্যাকচুয়ালি এটা মস্তিষ্ক সবথেকে বড় অঙ্ক, মানে এই বড় অংশ অ্যাকচুয়ালি এটা যে অগ্র মস্তিষ্ক এর সব থেকে লার্জেস্ট পার্ট। এবং এই যে মস্তিষ্কের যে ভাঁজগুলো রয়েছে, এইগুলোকে বলা হয় জাইরাস, গাইরাস, এগুলো এরকম বলা হয়। যেমন যে বাইরের দিকে যে খাঁজগুলো আছে তাকে বলা হয় জাইরাস, আর যেগুলো ভিতরের দিকে আছে, যেমন এই বাইরের দিকে যে খাঁজগুলো, একে বলা হয় জাইরাস। আর যেটি ভিতরের দিকে যে খাঁজগুলো, একে বলা হয় সালকাস। তাহলে গুরু মস্তিষ্ক সব থেকে মানে গুরু মস্তিষ্ক হচ্ছে কি মোটামুটি এটা বলা যেতে পারে যে প্রান্ত মস্তিষ্ক, মানে যেহেতু এই অগ্রমস্তিষ্ক ভাগ করা হচ্ছে। হ্যাঁ, অগ্রমস্তিষ্ক হচ্ছে কি টেলেনসেফালনের পার্ট। অগ্রমস্তিষ্কের পার্টগুলোর মধ্যে বলা হয় প্রান্ত মস্তিষ্ক। প্রান্ত মস্তিষ্ক হচ্ছে এই অ্যাকচুয়ালি টেলেনসেফালনের পার্ট হচ্ছে, প্রান্ত মস্তিষ্কের পার্ট হচ্ছে অগ্রমস্তিষ্ক। এটা প্রান্ত মস্তিষ্কের পার্ট, যাকে বলা হয় টেলেনসেফালন। অ্যাকচুয়ালি টেলেনসেফালনের পার্ট হচ্ছে অগ্রমস্তিষ্ক। ঠিক আছে, এবং এই যে ঠিক অগ্রমস্তিষ্কের পার্ট যে ঠিক টেলেনসেফালন, এর পার্ট হচ্ছে তিনটে, সেটা হলো গুরু মস্তিষ্ক, রেখো মস্তিষ্ক এবং নাসা মস্তিষ্ক। ওকে, তার মানে এটা তিনটে পার্ট, 1 2 3। এখন এর মধ্যে সব থেকে বড় হচ্ছে লার্জেস্ট হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক হচ্ছে কি এই বাইরের দিকে যে থাকে তাকে বলা গাইরাস, এই খাঁজগুলো থাকে, ভিতরের দিকে থাকে বলা সালকাস। ওকে, আর এর অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, গুরু মস্তিষ্কে মোটামুটি দুটো গোলার্ধে বিভক্ত, মানে ধরো আমাদের ব্রেনটা এরকম দুটো গোলার্ধে বিভক্ত। ওকে, এবং এদের মধ্যে
দুটো গোলার্ধকে বলা যথাক্রমে বাম গোলার্ধ, ডান গোলার্ধ। যেমন আমাদের বাম দিকের যারা ধরো আমরা যারা অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড, মানে যারা আমরা ডান দিকের হাত পা যারা ইউজ করি, ডানহাতি হয়ে থাকি, তাদের ক্ষেত্রে বাম দিকের যে ঠিক আছে যে সেকশন আছে, যেটি গোলার্ধটা, সেটা অ্যাকচুয়ালি মানে যাকে বলা হয় হেমিস্ফিয়ার, সেটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ। আবার যারা বাম দিকে, তাদের ক্ষেত্রে ডান দিকেরটা অ্যাক্টিভ, মানে জাস্ট যেটি ক্রিস ক্রস, ঠিক আছে, লেফট আর রাইট। ডান দিকের ক্ষেত্রে বাম দিকেরটা অ্যাক্টিভ, বাম দিকের ক্ষেত্রে ডান দিকেরটা অ্যাক্টিভ। ওকে, এরপরে যেটা বলা হয়, যেটি গুরু মস্তিষ্কের সবচেয়ে বাইরের যেটা অংশ থাকে, তাকে বলা হয় গুরু মস্তিষ্ক সবচেয়ে যে বাইরের অংশ থাকে, তাকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স, আর ভিতরে থাকে সেরিব্রাল যেটি মেডালা, ঠিক আছে। এবং গুরু মস্তিষ্কের এই যে সেরিব্রাল কর্টেক্স যেটা, সেটা অ্যাকচুয়ালি ধূসর বস্তু নিয়ে গঠিত হয়। আর যেটা অ্যাকচুয়ালি গুরু মস্তিষ্কের যেটা ভিতরের দিকে থাকে, এই গুরু মস্তিষ্কে মোটামুটি দুটো পার্ট করা হচ্ছে, বাইরের কর্টেক্স আর মিডালা। তো কর্টেক্স মানেই যেটা বাইরে থাকবে, আর মিডালা মানে এইটা অ্যাকচুয়ালি গ্রে ম্যাটার হয়। যেটা গ্রে ম্যাটার সেখানে থাকে ব্রেন, আর যেটা বাইরে থাকে সেটা অ্যাকচুয়ালি হোয়াইট, ঠিক আছে। ধরো এই গুরু মস্তিষ্ক এর। ওকে, আশা করি এখান থেকে বুঝতে পারছো ব্যাপারটা। তার মানে কি বললাম, প্রথমে ব্রেনকে তিনটে ভাগে ভাগ করছি, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কে দুটো ভাগে ভাগ করছি, প্রান্ত মস্তিষ্ক আর আন্তর মস্তিষ্ক। প্রান্ত মস্তিষ্ককে তিনটে ভাগে ভাগ করছি, গুরু মস্তিষ্ক, রেখ মস্তিষ্ক, নাসা মস্তিষ্ক। টোটাল অগ্র মস্তিষ্কের সব থেকে বড় পার্ট হলো গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের অ্যাকচুয়ালি দুটো পার্ট, কর্টেক্স এবং মেডালা। কর্টেক্সটা গ্রে ম্যাটার থাকে, আর যেটি মেডালাতে হোয়াইট ম্যাটার থাকে, ঠিক আছে। আর যেটা বলা হচ্ছে কর্টেক্স অ্যাকচুয়ালি এই গুরু মস্তিষ্ক ব্রেনটাকে দুটো ভাগে ভাগ করছে, দুটো হেমিস্ফিয়ারে ভাগ করছে, রাইট অ্যান্ড লেফট হেমিস্ফিয়ার। তার মধ্যে আমাদের দুটো পার্ট উল্টোভাবে কাজ করে। বাম দিকের হেমিস্ফিয়ারটা ডান দিকের পার্টকে, মানে ডান দিকের বডি পার্টকে মানে ডান হাতিদের ক্ষেত্রে ডান দিকের অংশটাকে করে। আর দুটো গোলার্ধ, মানে এই যে দুটো অ্যাকচুয়ালি এটা কর্পাস ক্যালোসাম দিয়ে কানেক্টেড থাকে। রাইট অ্যান্ড লেফট এই যে হেমিস্ফিয়ার দুটো কানেক্টেড থাকে যতক্ষণে যে কর্পাস ক্যালোসাম দিয়ে। ওকে, মোটামুটি আমরা এখান থেকে বললাম। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে গুরু মস্তিষ্কের টোটাল যে খণ্ডগুলো থাকে, তাকে আমরা টোটাল 5টা ভাগে ভাগ করি। তার মধ্যে প্রথমেরটাকে বলা হয় ফ্রন্টাল লোব, যেটা সামনের দিকে থাকে। এটা সব কিছু অগ্র মস্তিষ্কের মধ্যে পড়ছে অ্যাকচুয়ালি। এই খণ্ডগুলোকে মানে এই যে মানে অ্যাকচুয়ালি এই যে প্রত্যেকটা হেমিস্ফিয়ার, গুরু মস্তিষ্ক ধরো এই ডান দিকের হেমিস্ফিয়ার, বাম দিকের হেমিস্ফিয়ার, টোটাল 5টা ভাগে বিভক্ত, 5টা খণ্ডে বিভক্ত। প্রথমে ফ্রন্টাল, মানে বলা হয় যে যেটা সামনে থাকে, সম্মুখ খণ্ড। তারপরে বলা হয় প্যারাইটাল, মানে পাশে থাকে, তালু যেটা প্যারাইটাল। তারপরে বলা হয় যে অক্সিপিটাল, মানে চোখের দিকে যে পোর্শনটা থাকে। তারপরে বলা হয় টেম্পোরাল, আর তারপরে সবশেষে বলা হয় লিম্বিক। টেম্পোরাল আর লিম্বিক। লিম্বিকটার বাংলা হবে পাতখণ্ড, যাকে বলা হয়। আর প্যারাটাল হলো প্যারাটাল মানে তালুখণ্ড, ঠিক আছে। সামনে পেছনে, সামনে, মাঝখানে, পাশে, পেছনে আর সাইডে, ব্যাস হয়ে গেল। এখন এর মধ্যে অক্সিপিটালটা আমাদের চোখের অংশগুলো কন্ট্রোল করে। টেম্পোরালটা অনেকটা টেম্পোরালটা মাঝখানের দিকে থাকে এরকম। তাহলে এবারে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এটা হলো সমস্ত কিছু হলো অগ্র মস্তিষ্কের মানে অগ্র মস্তিষ্কের যেটি গুরু মস্তিষ্কের পার্ট। তার মানে কী বললাম আমি এখান থেকে, গুরু মস্তিষ্ক রয়েছে, গুরু মস্তিষ্কের টোটাল সব থেকে বড় পার্ট হলো এই ফোর ব্রেনের সব থেকে বড় পার্ট গুরু মস্তিষ্ক। এ বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে থাকে, সেগুলো আমরা বললাম। গুরু মস্তিষ্ক টোটাল ব্রেনকে দুটো পার্টে ভাগ করছে, রাইট অ্যান্ড লেফট হেমিস্ফিয়ার। এরা দুটো কালেক্টেড থাকছে কোথায়, কর্পাস ক্যালোসাম দিয়ে। প্রত্যেকটা হেমিস্ফিয়ার বলতে পারছি 5টা করে খণ্ড নিয়ে গঠিত, ফ্রন্টাল লোব, প্যারাটাল লোব, টেম্পোরাল লোব, লিম্বিক লোব, অক্সিপিটাল লোব, ঠিক আছে। এটা মোটামুটি হয়ে গেল। এইবারে এই যে ব্রেনের যে পার্টগুলো রয়েছে, এখন এর পরে যেটা রয়েছে সেটা হলো বলা হয় রেখ মস্তিষ্ক। রেখ মস্তিষ্ক যাকে বলা হয়, সেটা অ্যাকচুয়ালি কী করে, সে আমাদের গুরু মস্তিষ্কের জাস্ট নিচের দিকে অবস্থিত। অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা থাকলে ভালো হতো, শুধু এখান থেকে আমরা গুরু মস্তিষ্কটাকেই দেখতে পাচ্ছি। যাই হোক,
এটাই অগ্রমস্তিষ্ক টোটাল পার্ট। তো মোটামুটি এই গুড় মস্তিষ্কের তলার দিকে থাকে যাকে বলা হয় রেখো মস্তিষ্ক। এটা যেটি ধূসর বা গ্রে ম্যাটার দিয়ে তৈরি, আর যাকে বলা হয় আর তারপরে যেটাকে বলা হয় যে বলা হয় নাসা মস্তিষ্ক, যেটা অ্যাকচুয়ালি মস্তিষ্ক কাণ্ড এই পোর্শনটাতে থাকে, যাকে বলা নাসা মস্তিষ্ক। এবং এই নাসা মস্তিষ্ক অ্যাকচুয়ালি ওই ঘ্রাণ টানে সাহায্য করে থাকে, যেটি নাসা মানেই তো বুঝতে পারছি। এরপরে যেটা চলে আসছে যে আমাদের এই যে গুরু মস্তিষ্ক, এই যে টেরেনসেফালন যেটা রয়েছে, তার কাজ কি? তার কাজ হলো তার তো 3টে পার্ট রয়েছে। 3টে পার্টের মধ্যে সবথেকে আমাদের এই যে ভয়, ক্রোধ, যাবতীয় যা আছে সব কিছু কন্ট্রোল করে। চিন্তা, স্মৃতি, ভয়, ক্রোধ এগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। আর এখান থেকে কি করতে সাহায্য করে, যেমন ওই যে চাপ, তাপ, এগুলো অ্যাকচুয়ালি অংশগ্রহণে সাহায্য করে থাকে। চাপ, তাপ, হাসি, কান্না, ভয় ইত্যাদি কন্ট্রোলে সাহায্য করে। এরপরে যেটা চলে আসছে, পরের স্লাইডে যাব, সেটা হচ্ছে কি, আগে এটা বলিনি তারপর, কারণ এই যে ব্রেনের পার্টটা না শেষ করলে পরের পার্টে আমরা যেতে পারবো না। যেটা আমরা বলছিলাম যে কি, ডায়েনসেফালন মানে ওই যে অগ্রমস্তিষ্ক ফোরব্রেনের তো যে ঠিক দুটো পার্ট, তার মধ্যে প্রথম এটা হলো, তারপরে চলে ডায়েনসেফালন। এই ডায়েনসেফালনটাই অ্যাকচুয়ালি এরও অনেক পার্ট আছে। এর পার্টগুলোর মধ্যে হলো সবথেকে যেটাকে বলা হয় যে এটা হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস, এই 3টে পার্ট নিয়ে গঠিত। একটা বলা হয় হাইপোথ্যালামাস, এবং হাইপোথ্যালামাসের কাজ সবথেকে ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে অন্যতম। হাইপোথ্যালামাস কী করে থাকে, আমাদের মোটামুটি হাসি, কান্না, যাবতীয় যা কিছু, আমাদের হাসি, কান্না, যাবতীয় যা কিছু আবেগকে কন্ট্রোল করে থাকে। হাসি, কান্না, রাগ, এগুলো ভয় এগুলো মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। হাসি, কান্না মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। আর 2 নম্বর হচ্ছে থ্যালামাস। থ্যালামাস কী করে? থ্যালামাস হচ্ছে আমাদের মোটামুটি মানে যে আমাদের স্থূল যে অনুভূতিগুলো হয়, যেমন ধরো চাপ, মানে যে প্রেশার, তাপ, মানে টাচ এবং স্পর্শ, এই মানে ওই যে সেন্সেশনের ব্যাপারগুলো, সেগুলো থ্যালামাস কন্ট্রোল করে থাকে। আর এপিথ্যালামাস কী করে থাকে? এই এপিথ্যালামাস অ্যাকচুয়ালি ঘ্রাণ অনুভূতিতে সাহায্য করে। এপিথ্যালামাস যেটা, সেটা অ্যাকচুয়ালি ঘ্রাণ মানে আমাদের ঘ্রাণে সাহায্য করে। আর যেটা আরেকটা বলেছিলাম কোনটা, যেটাকে বলা হয় মেটাথ্যালামাস। তার মানে টোটাল 4টে ভাগে ভাগ হলো। মেটাথ্যালামাস কী করে থাকে? মেটাথ্যালামাস অ্যাকচুয়ালি ওই দর্শন এবং অনুভূতিতে সাহায্য করে, দর্শন এবং শ্রবণে সাহায্য করে। তার মানে এই যে পার্টগুলো বললাম, সবথেকে ইম্পর্টেন্ট কী হলো, হাসি, কান্না, মানসিক চাপ, আবেগ, হাইপোথ্যালামাস। চাপ, তাপ, স্পর্শ ক্ষেত্রে কী করে? থ্যালামাস। এপিথ্যালামাস কী করে? ঘ্রাণে। অনেক সময় দিয়ে দেয় কোশ্চেন, মেটাথ্যালামাস কী করে? দর্শন এবং শ্রবণে। তার মানে আগের যে স্লাইডে আমরা যেটা কমপ্লিট করেছিলাম, মানে যেটা অ্যাকচুয়ালি পার্টগুলো দেখছিলাম, এই যে পার্টগুলো আমরা দেখছিলাম, তার মধ্যে এই দুটো পার্ট আমরা কমপ্লিট করলাম ব্রেনের। ঠিক আছে, এ 4টে পার্ট, এ টোটাল 4টে পার্ট, এ টোটাল 3টে পার্ট। ঠিক আছে, এরপরে যেটা চলে যাব, সেটা হচ্ছে কি বলা হয়েছে মানে বলা হয়েছে যে এই মিড ব্রেন যাকে বলা হয় যে মধ্য মস্তিষ্ক অ্যাকচুয়ালি কী করে থাকে? মধ্য মস্তিষ্ক অ্যাকচুয়ালি মানে এর যে এই 3টে পার্টের মধ্যে, এই যেটি দুটো পার্টের মধ্যে রয়েছে, টেকটাম আর সেরিব্রাল পেটাঙ্কাল, এরা অ্যাকচুয়ালি মানে দর্শন, শ্রবণ নিয়ন্ত্রণ করে। এবং আমাদের অক্ষিগোলকের মানে আমাদের চোখের যে মণি আছে, চোখের অক্ষিগোলকের যে সঞ্চালন হয়, অক্ষিগোলকের নিয়ন্ত্রণে সাহায্য করে। চোখের অক্ষিগোলকের নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এবং এরপরে যেটা চলে আসছে বলা হাইন্ড ব্রেন, সব থেকে লাস্ট পার্ট, পশ্চাৎ মস্তিষ্ক। এটা দুটো ভাগে বিভক্ত। এটা যথাক্রমে লঘু মস্তিষ্ক এবং পন্স নিয়ে তৈরি, যাকে বলা হয়, তাই তো না, এটাকে মোটামুটি যে ঠিক দুটো ভাগে ভাগ করি। তার মধ্যে যে ঠিক মেটেনসেফালনটা অ্যাকচুয়ালি যে ঠিক দুটো পার্ট নিয়ে গঠিত, একটা সেরিবেলাম, আর একটাকে বলা হয় পন্স। এরা অ্যাকচুয়ালি কী করে? বডির, আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। ঠিক আছে, আর ওই যে যেমন বমন কেন্দ্র, আন্তর্যন্ত্র, এইগুলো সব কিছু এই মাইলেনসেফালনে অবস্থিত। মানে বমির যে ভমিটিংয়ের যে ব্যাপারগুলো, যাকে বলা হয় মাইলেনসেফালন, যাকে মেডালা অবলাঙ্গাটা বা শোষণ শীর্ষক বলা হয়, ও অ্যাকচুয়ালি কী করে? বমন কেন্দ্র, শ্বাসকেন্দ্র প্রভৃতি এই প্রতিবর্তক ক্রিয়াগুলো এখানে অবস্থিত মাইলেনসেফালন। এর পরের স্লাইডে চলে যাই আমি, যে অনেকটা ডিটেলসে গিয়ে পড়িয়ে দিচ্ছি। যাই হোক, তারপরে পরের স্লাইডে যেটা যাবো, সেটা হচ্ছে কি আমাদের
যে ক্রিয়াকলাপগুলো যেমন বললাম যে লেখা, কথা বলা, চেয়ারকে ঘোরানো ইত্যাদি ক্ষেত্রে ঐচ্ছিক ক্রিয়া তো উদাহরণের মধ্যে পড়ে। তো এইগুলো মস্তিষ্ককে বলতে হবে যে মস্তিষ্ককে পেশিতে স্নায়বিক বার্তা প্রেরণে সাহায্য করে থাকে। তো স্নায়ুতন্ত্র কি করে থাকে, এই যেটাকে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ব্যাপারটা বলা হচ্ছে, এখানে কি হয় যে মস্তিষ্ক মোটামুটি যে স্নায়ুতন্ত্রের সঙ্গে পেশির যোগাযোগ স্থাপনের একটা দ্বিতীয় পথ, স্নায়ুতন্ত্রের সঙ্গে পেশির যোগাযোগ স্থাপনের হচ্ছে এটা দ্বিতীয় পথ, যেখানে মস্তিষ্ক থেকে উৎপন্ন করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু, ঠিক আছে। তো মোটামুটি করোটি স্নায়ুর সংখ্যা হলো 12 পেয়ার, আর সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 পেয়ার। এরা উৎপন্ন সুষুম্না স্নায়ু সমন্বিত প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং অন্যান্য দেহের অংশের সাথে যোগাযোগ স্থাপনে সাহায্য করে থাকে। তার মানে টোটাল যে আমাদের এটা সৃষ্টি হচ্ছে বলা পেরিফেরাল যে নার্ভাস সিস্টেমটা প্রান্তীয় যেটা, সেটা তৈরি হচ্ছে কোনটা দিয়ে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দিয়ে এবং ওই স্পাইনাল কর্ড দিয়ে, স্পাইনাল কর্ডের যে ব্যাপারটা রয়েছে করোটি স্নায়ু এবং সুষুম্নাকাণ্ড দিয়ে। তাই মস্তিষ্ক আমাদের চিন্তা করতে সাহায্য করে এবং চিন্তার ধরন অনুযায়ী কাজ করে। যেমনটা ধরো যে এটা একটা জটিল নকশার মাধ্যমে এটা সম্পন্ন হয়, ভিন্ন ভিন্ন সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ বার্তা এখানে বিভিন্ন যে ঠিক সমন্বিত হয়। মস্তিষ্ক এরূপ 3টে মুখ্য অংশ বা অঞ্চল আছে যেখানে যেগুলো হলো অগ্রমস্তিষ্ক, যেটা বলছিলাম অগ্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, এই কাজগুলো করে থাকে। এখন এই অগ্রমস্তিষ্ক প্রধান কাজ হচ্ছে চিন্তন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা, যেখানে সংজ্ঞাবাহ উদ্দীপনাগুলোকে ক্যারি করে, ঠিক আছে, সংজ্ঞাবাহ সমস্ত কিছু। আর অগ্রমস্তিষ্ক কী করে, পৃথক অগ্রমস্তিষ্কের মানে এর এই অগ্রমস্তিষ্কের পৃথক পৃথক অঞ্চল শ্রবণ, দর্শন, ঘ্রাণ সাহায্য করে। আরও বিভিন্ন কাজের জন্য যেটি বিশেষিত আছে। অগ্রমস্তিষ্ক পৃথক অ্যাসোসিয়েশন অঞ্চল আছে যেখানে সংজ্ঞাবহ বার্তা, অন্যান্য গ্রাহক থেকে আগত বার্তা এবং পাশাপাশি মস্তিষ্কে আগত বার্তাগুলো একসাথে এসে সংজ্ঞাবহ বার্তাটিকে বিশ্লেষণ করা হয়, যাকে বলা হয় রিলে করে। এসবের উপর ডিপেন্ড করেই অ্যাকচুয়ালি উদ্দীপনায় সাড়া দেওয়া হবে কি দেওয়া হবে না সেটা দেখা যায়। কীভাবে একটা বার্তা চেষ্টীয় অঞ্চলে কাজ করে, যেমন এখানে বলা হচ্ছে এটা ধরো সেরিব্রামের কথা বলা হচ্ছে, যেটাকে অগ্রমস্তিষ্কের কথা বলা হয়, ঠিক আছে। এবং আর এটাকে এই সেরিবেলাম হচ্ছে কি তোমার বলা লঘু মস্তিষ্কের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এদের মধ্যে যেটা হচ্ছে কি ব্রেন স্টিম এদের এই মাঝখানে রয়েছে, যে ব্রেন স্টিম যেটা মাঝখানে, আর এটা অ্যাকচুয়ালি যেটি মিড ব্রেনের মধ্যে পড়ছে। ব্রেন স্টিমে 3টে পার্ট, মেডালা, পন্স আর হচ্ছে কি মিড ব্রেন, এই 3টে নিয়ে গঠিত। মানে মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে অ্যাকচুয়ালি মেন স্টিম তৈরি হচ্ছে, আর টোটাল ব্রেন এটা। এতে স্পাইনাল কর্ড রয়েছে, এখানে 31 জোড়া, যতক্ষণে 12 পেয়ার মানে 12 জোড়া হচ্ছে করোটি স্নায়ু থাকে, যেটি ক্রেনিয়াল নার্ভ থাকে, ক্রেনিয়াল নার্ভ, আর স্পাইনাল নার্ভ থাকে যতক্ষণে 31 পেয়ার, 31 পেয়ার থাকে, বলা হয় স্পাইনাল নার্ভ থাকে। এই সমস্ত কিছু নার্ভ আর ব্রেন, এই কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমকে নিয়ে তৈরি হয় এই মানে বলা হয় যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, টোটালটাকে নিয়ে তৈরি হয় পেরিফেরাল, ঠিক আছে। তারপরে স্লাইডে যাই, যেখানে বলা হচ্ছে ওই যে সংজ্ঞাবাহগুলো মানে প্রেরিত হয়, ওই সংজ্ঞাবাহ যে উদ্দীপনাগুলো কী করে চেষ্টীয় উদ্দীপনায় প্রেরিত হবে বা ঐচ্ছিক পেশির যে ঠিক নড়াচড়াকে নিয়ন্ত্রণ করবে। সংজ্ঞাবাহ মানে হচ্ছে সে গ্রহণ করছে, করে মানে যে ঠিক রেসপন্স সে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করছে, করে পাঠিয়ে দিচ্ছে একে, এবং ঐচ্ছিক পেশির নড়াচড়াকে নিয়ন্ত্রণ করবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়। যাই হোক, উদাহরণস্বরূপ বলা হয় ধরো আমাদের পায়ের পেশি রয়েছে, পায়ের পেশির ক্ষেত্রে কী হয়, শ্রবণ এবং দর্শনজনিত, তবে কিছু কিছু সংবেদন বা দর্শনজনিত সংবেদন থেকে এগুলো পৃথক হয়। উদাহরণস্বরূপ যদি আমরা কী করে বুঝবো, যদি আমরা কিছু পরিমাণ ধরো খাবার খেয়েছি, সেক্ষেত্রে মস্তিষ্ক ক্ষুধার সাথে কানেক্টেড আছে, যেগুলো স্নায়ুকেন্দ্রে উপস্থিত ভরপেট খাওয়ার জন্য অনুমতি সৃষ্টি করে। তাই স্নায়ুকেন্দ্রটা অগ্রমস্তিষ্কের একটা পৃথক অঞ্চলে অবস্থিত, এই স্নায়ুকেন্দ্রটা, এবং সেটা অগ্রমস্তিষ্কের যেহেতু ওই বলেছিলাম 2টো পার্ট, একটা হচ্ছে কি আন্তর্মস্তিষ্ক, প্রান্ত মস্তিষ্ক, যাকে বলা টেলেনসেফালন আর ডায়েনসেফালন। এই যে টেলেন আর ডায়েনটা হচ্ছে 4টে পার্ট নিয়ে গঠিত, থ্যালামাস, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস আর মেটাথ্যালামাস, 4টে থ্যালামাস নিয়ে গঠিত। আর টেলেনসেফালনটা অ্যাকচুয়ালি অগ্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, রেখ মস্তিষ্ক, নাসা মস্তিষ্ক নিয়ে গঠিত। যাই হোক, তো এই যে বলা হচ্ছে যেমন ধরো ব্রেনের এই পার্ট, এটা হলো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের তলায় রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। হাইপোথ্যালামাসটা মোটামুটি এই মানে এই ডায়েনসেফালন, এই যে যেটা বলছিলাম ডায়েনসেফালনের জাস্ট আন্তর্মস্তিষ্কের একদম সেকেন্ড পার্ট অ্যাকচুয়ালি বলা হয়, এবং ও অ্যাকচুয়ালি হাসি কান্না টানা এইগুলোকে কন্ট্রোল করে থাকে অ্যাকচুয়ালি। ও অ্যাকচুয়ালি ওই মানে যেগুলো অ্যাকচুয়ালি হয় স্থূল অনুভূতি, যেগুলো মানসিক আবেগ, সেগুলোকে কন্ট্রোল করে।
খিদে টিদে, এই মানে চাপ তাপ স্পর্শ খিদে এগুলো থ্যালামাস কন্ট্রোল করে। হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি হাসি কান্না ভয় ক্রোধ উত্তেজনা এগুলো কন্ট্রোল করে থাকে। যাই হোক, তো মোটামুটি আমরা এখান থেকে ওই পার্টগুলো দেখলাম। এর পরের স্লাইডে যাব, যেখানে আমরা প্রতিবর্তের ব্যাপারটা, মানে প্রতিবর্ত যে ব্যাপারটা হয়েছিল সেটা ব্যবহার দেবো। মানে যদি আমরা প্রতিবর্ত শব্দটার ব্যবহার খুঁজি, সেখানে দেখব যে যখন আমরা কোনো কিছু পছন্দ করি, খাবার দেখি, তখন কিছু বোঝে ওঠার আগে আমাদের মুখ থেকে জল চলে আসে, ঠিক আছে। এখন হৃৎপিণ্ড ধরো সম্পর্কে চিন্তা ছাড়াই আমাদের হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে, মানে এটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। তো বস্তুতপক্ষে সম্পর্ক চিন্তা করে বা এদের সম্পর্কে চিন্তা করে বা এমনকি আমরা চাইলেও এই কাজগুলোকে সহজে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না একদম, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হয়, যেমন ধরো আমাদের শ্বাসক্রিয়া আমাদের চালাতে বা খাদ্য পরিপাক করতে হয়। সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আমাদের তালাবন্ধের আকারের পরিবর্তন মতো ইচ্ছা মতো স্বল পরিবর্তক্রিয়া বা চেয়ারকে ঠিক আছে, মানে চেয়ারকে নাড়ানোর মতো এইসব চিন্তন ক্রিয়া, এগুলো আমাদের পেশির চলন রয়েছে, যেগুলো আমাদের দ্বারা কন্ট্রোল হয়। এই ধরনের বহু অনৈচ্ছিক ক্রিয়া যেগুলো মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে কী বললাম, ম্যাক্সিমাম অনৈচ্ছিক ক্রিয়াটা কন্ট্রোল হয় কোথায়, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। যেমন ধরো রক্তচাপ, লালাক্ষরণ, বমন, এগুলো আবার ওই পশ্চাৎ মস্তিষ্ক দ্বারা, এগুলো এই সমস্ত অনৈচ্ছিক ক্রিয়া পশ্চাৎ মস্তিষ্কের মেডালা অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। এই যে মেডালা অংশ দ্বারা, যেগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেমন ধরো সোজা পথে হাঁটা, বাইসাইকেল চালানো, পেন্সিলকে তুলে নেওয়া, এই কাজগুলো বিষয় ভাবো, এইগুলো অ্যাকচুয়ালি পশ্চাৎ মস্তিষ্ক যে অংশটা করে সেইগুলো সম্পর্কে। যেমন হচ্ছে কি, যেটা কি লঘু মস্তিষ্ক এগুলো কাজ করে। যেমন ধরো যদি কেউ অ্যালকোহল পান করে, সেক্ষেত্রে দেখা যাবে তার মানে ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায়, সে ডান দিক বাম দিক করে হাঁটতে থাকে। তার মানে তাহলে এই যে টোটাল কী হয়, তখন তাহলে এই লঘু মস্তিষ্কের এই যে কন্ট্রোল, দেহের ভারসাম্য রক্ষার ব্যাপারটা, সেটা অনিচ্ছিকভাবে, সেটা সাময়িকক্ষণের জন্য অ্যাকচুয়ালি ওই কোঅর্ডিনেশনটা হয় না। যেমন দেহভঙ্গি এবং দেহ ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ঐচ্ছিক ক্রিয়াসমূহের জন্য যথাযথ সম্পাদনের জন্য যে ঠিক লঘু মস্তিষ্ক দায়ী। তার মানে বলা মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত অনৈচ্ছিক ক্রিয়াগুলো, আবার কিছু কিছু ঐচ্ছিক ক্রিয়া এবং আমাদের দেহের সেগুলোর জন্য যে ঠিক লঘু মস্তিষ্ক দায়ী, ঠিক আছে। মানে লঘু মস্তিষ্ক বলছে আমাদের ওই পশ্চাৎ মস্তিষ্ক যেটাকে বলা হয়, যেটাকে পশ্চাৎ মস্তিষ্ক, তো যেটাকে দুটো ভাগ, একটা মেডেন সেবানল, একটা হলো মাইন সেবানল। মেডেন সেবানলে আবার দুটো আছে, একটা সেরিবেলাম যাকে বলা লঘু মস্তিষ্ক, একটা পন্স। আর যেটা আমাদের মায়ান সেবানল, সে আবার হচ্ছে কি মেডালা অবলাঙ্গাটা বা মেডালা নিয়ে গঠিত, ওই হার্টবিট টার্টবিট এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। তো এখানেই ব্যাপারটা হচ্ছে দাঁড়াচ্ছে এরকম যে ওই যদি আমি এটাকে বলি, এটাকে আমি দুটো ভাগই করে দিই, একটা মেডেন সেবানল আর একটা মায়েন কেফানল। মেডেন সেবানল দুটো ভাগে গঠিত, সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক, আর এটা পন্স। আর মাইন সেবানল কী নিয়ে গঠিত, বলা মেডালা। এই মাইন সেবানলে অ্যাকচুয়ালি কী করে, হৃৎপিণ্ড মানে আমাদের হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, খাদ্য গ্রহণ, এগুলো অ্যাকচুয়ালি কাজ করে থাকে। মানে এর কাজগুলোই হলো হার্টবিট, তারপরে তোমার হচ্ছে কি শ্বাসক্রিয়া যেটাকে বলা হয় আমাদের রেসপিরেশন, মানে যাকে বলা হয় ব্রিথিং। আচ্ছা, এটাকে আমি ঠিক করে লিখি, পরিষ্কার করে লিখি, বলা হয় ব্রিথিং ইত্যাদিতে সাহায্য করে থাকে। যেমন হচ্ছে খাদ্য গ্রহণ, যখন ওই যে খাবার দেখলে গাল থেকে লাল পড়া, এই সমস্তগুলো কন্ট্রোল করে থাকে কিন্তু মেডালা কন্ট্রোল করে থাকে, ঠিক আছে। এইগুলো কন্ট্রোল করে থাকে মেডালা। আর ব্যালেন্সগুলো কন্ট্রোল করে থাকে যতক্ষণ এই সেরিবেলাম, বডি ব্যালেন্স কন্ট্রোল করে থাকে, ঠিক আছে। পন্স অ্যাকচুয়ালি সমস্ত কিছুর মধ্যে কানেক্টার হিসেবে কাজ করে। আশা করি এখান থেকে ব্যাপারগুলো বুঝতে পেরেছো। এরপরে চলে আসছি আমরা যেটাকে বলা হয় যে এই যে আমাদের স্পাইনাল কর্ডের ব্যাপারটা আমি বললাম। ধরো এখানে কি রয়েছে, সার্ভিক্যাল, থোরাসিক। সার্ভিক্যাল কটা, 7টা, এখান থেকে 7 পর্যন্ত। তারপরে রয়েছে কটা, টোটাল তো 31টা। তাহলে এখানে রয়েছে 7টা, C7 C8, এরা দেখতে একটা ফিঙ্গার লাইকের মতো। তারপরে রয়েছে এখানে 5টা, ঠিক আছে। তারপরে রয়েছে এখান থেকে লাম্বার, স্যাক্রাল আর কক্সিজিয়াল। অ্যাকচুয়ালি বলা হয় লেজের পার্ট, যেটা আমাদের নেই অ্যাকচুয়ালি, ডগ ক্যাট এদের রয়েছে। যাই হোক, মোটামুটি কীভাবে কলাসমূহ সুরক্ষিত থাকে, মস্তিষ্কের মতো সংবেদনশীল অঙ্গ, যেটা অ্যাকচুয়ালি কী হয়, বিভিন্ন কাজ সম্পাদনের জন্য এতটা গুরুত্বপূর্ণ যে এর দেহের নকশাগুলো কীভাবে তৈরি হয়। মস্তিষ্কটা একটা অস্থি নির্মিত প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠের ভেতরে মস্তিষ্ক থাকে এবং এক ধরনের তলপূর্ণ উপাদান থাকে যাকে বলা হয় এবং বেলুনের মতো আবদ্ধ থাকে, যেটা শক অ্যাবজর্পশন রূপে কাজ করে,
ঠিক আছে। এবং যদি আমরা পিঠের মাঝ বরাবর দিকে শক্ত এবং অসমান গঠন অনুভব করি, এটাকেই আমরা মেরুদণ্ড বা শিরদাঁড়া বলি, যেটাকে এক শুষ্ণকাণ্ড, যা শুষ্ণকাণ্ডকে রক্ষা করা এর প্রধান কাজ, যা শুষ্ণকাণ্ডকে রক্ষা করে। মেরুদণ্ড অ্যাকচুয়ালি শুষ্ণকাণ্ডকে রক্ষা করে, ঠিক আছে। এর হাড়ের মধ্যে শুষ্ণকাণ্ডরা থাকে অ্যাকচুয়ালি। তো যাই হোক, মোটামুটি যে বলা হচ্ছে যে এবারে এর পার্টগুলো আমরা দেখলাম। এখান থেকে এখান থেকে যদি আমরা জানি যে আমাদের ব্রেনের ওয়েট কত, 1.36 কেজি। যদি বলে আমাদের ব্রেনে কতগুলো নিউরন রয়েছে, অ্যারাউন্ড 10 crore, 10 মিলিয়ন বলা, সরি বিলিয়ন, আর 10 crore প্লাস। যাই হোক, এর পরে যেটা চলে আসছে সেটা হচ্ছে ওই কীভাবে স্নায়ুকলাগুলো কাজ করে। তো এতক্ষণ ধরে আমরা কি দেখলাম যে মোটামুটি এই কলা থেকে এই কলা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সাড়া দেওয়া, উদ্দীপনা, তথ্য প্রেরণ করা ইত্যাদিতে কাজ করে থাকে। তথ্য বিশ্লেষণ করা, তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্তগুলো শরীরের পেশির ক্রিয়াশীলতার জন্য পেশিতে প্রেরণ এবং তাও আবার আলোচনা, এইসব ব্যাপারগুলো এবং এগুলোতে সাহায্য করে থাকে। যাই হোক, মোটামুটি বলতে গেলে যখন কোনো কাজ বা অথবা নড়াচড়া সংগঠিত করতে হয় তখন সে পেশি কলায় চূড়ান্ত পর্যায়ে কাজ সম্পন্ন করে। এখন প্রাণীতে কীভাবে পেশি চলন ঘটে, যখন দেখা যায় একটা স্নায়ুস্পন্দন পেশিতে পৌঁছায় তখন পেশি তন্তুগুলো চলন ঘটে। এখন কিভাবে একটা পেশিকোষের চলন ঘটে সেটা সম্পর্কে কোষীয় স্তরে কোষীয় স্তরে চলনের সরলতম ধারণাটা হলো যে কি, পেশিকোষসমূহ এদের আকৃতি পরিবর্তন ঘটায়, ছোট হয়, বড় হয়, হয়ে মোটামুটি পেশির থেকে চলনটা ঘটে। যেমন পরবর্তী প্রশ্নটা হলো পেশিকোষের কীভাবে তাদের আকৃতি পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে কী হবে, কোষীয় উপাদানগুলো রাসায়নিক গঠনে পরিবর্তন ঘটায়। সেক্ষেত্রে উত্তর রয়েছে পেশির কোষসমূহ বিভিন্ন ধরনের প্রোটিন আছে, যেমন হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন প্রোটিন আছে, যেগুলো স্নায়ু উদ্দীপনায় সাড়া দেয় এবং এদের আকৃতি পরিবর্তন করে। সেক্ষেত্রে সজ্জারীতি উভয় পরিবর্তন ঘটে, তখনই পেশিগুলো সাড়া দেয়। এখন এই যে প্রোটিনগুলো নতুন সজ্জাকম ফলে পেশিগুলো যে বলা হয় তুলনামূলকভাবে খর্ব হতে পারে। কী কী থাকে, অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন থাকে। এবং সেক্ষেত্রে আমরা ওই যখন ক্লাস 10-এ 9-এ পেশিকলা সম্পর্কে পড়েছিলাম, তখন আমরা জেনেছিলাম ঐচ্ছিক পেশি আর যাকে বলা ভলান্টারি মাসেলস আর ইনভলান্টারি মাসেলের মতো ভিন্ন ধরনের পেশি রয়েছে, যেগুলো আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। এই দুই প্রকার পেশি পার্থক্য মোটামুটি আমরা জেনেছিলাম। তার এদের ওই প্রতিবর্তকীয় ব্যাপারটা এখান থেকে কাজ করছে, পেশিগুলো কীভাবে কাজ করে, অ্যাক্টিন ও মায়োসিন দু ধরনের প্রোটিন কাজ করতে থাকে। এখন এটা আমাদের প্রাণীদের হলো, এবার চলে আসে উদ্ভিদের ক্ষেত্রে কী, উদ্ভিদে যেমন হচ্ছে ধরো উদ্ভিদে তো স্নায়ুতন্ত্র নেই, তাহলে কী করে সমন্বয় হয়, কিন্তু সেক্ষেত্রে ওদের তো কোনো পেশিও নেই, তাহলে উদ্ভিদটা কীভাবে উদ্দীপনায় সাড়া দেয়, এটা সবথেকে বড় কোশ্চেন। যেমন ধরো দেখা যাবে যে লজ্জাপতি গাছের পাতা যদি আমরা হাত দিই, পাতাগুলো কী হয় বলতে হবে যে টাচ মি নট, এই যে উদ্ভিদটাকে বলা হয়, এগুলো ভাঁজ হয়ে যায় এবং পাতাগুলো নুয়ে পড়ে। একটা বীজ যখন অঙ্কুরিত হয় তখন মূল মাটির ভেতরে প্রবেশ করে, কাণ্ডটা উপরে উঠে আসে। এক্ষেত্রে কী ঘটে, প্রথমত এগুলো এই যে লজ্জাপতি পাতাগুলো অত্যন্ত দ্রুত চলন ঘটে থাকে। এইগুলো অ্যাকচুয়ালি এই ধরনের চলনে কোনো বৃদ্ধি হয় না। অন্যদিকে বৃদ্ধির জন্য অঙ্কুরিত বীজ যে দিক নির্ণয় হয় সেটা অ্যাকচুয়ালি, তো এগুলো মোটামুটি উদ্ভিদের যে ঠিক দু ধরনের চলন দেখা যায়, একটা বৃদ্ধির উপর ডিপেন্ড করে হয়, একটা অন্যটা বৃদ্ধি নিরপেক্ষ হয়ে থাকে। ঠিক আছে, যেমন ধরো উদ্দীপকের প্রভাবে তাৎক্ষণিক সাড়া, এই উদ্ভিদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে মোটামুটি এটা আমরা হয়ে থাকে। দেখবো যে সংবেদী উদ্ভিদের চলনের বিষয়ে যদি আমরা ভাবি, সেক্ষেত্রে দেখব চলনের সঙ্গে বৃদ্ধি সম্পর্কিত নয়। ওকে, অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে এটা উদ্ভিদের পাতার চলন অবশ্য পোষ্য উদ্দীপকের প্রভাবে ঘটে, কিন্তু এদের দেহে স্নায়ুকলা বা পেশিকলা থাকে না। তাই উদ্ভিদ কীভাবে উদ্দীপনা সম্পন্ন করে সেগুলো আমরা চলন কীভাবে দেখব। যেমন এটা একটা জাস্ট ওই টাচ মি নট পাতা, যেটাতে হাত দেওয়ার পর অ্যাকচুয়ালি পাতাটা এরকম নুয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এদের মোটামুটি কেমিক্যাল কী রিয়াকশানগুলো ঘটে সেটা আমরা দেখব। মোটামুটি যদি আমরা একটা উদ্ভিদের কোনো অংশে স্পর্শ করি, প্রকৃতপক্ষে উদ্ভিদের কোনো অংশ চলন কোনো অংশটা চলন ঘটে, এটা স্পষ্ট যে উদ্ভিদটা যে স্থানে স্পর্শ করা হয় সেই স্থান থেকে ব্যতীত অন্য স্থানে চলন ঘটে। সেক্ষেত্রে স্পর্শের ফলে উদ্দীপনা সৃষ্টি হয়। ঠিক আছে, উদ্দীপনা ওদেরও সৃষ্টি হয় এবং সেই উদ্দীপনাটা অবশ্যই পরিবাহিত হয় এবং উদ্ভিদের উদ্দীপনা পরিবহনের জন্য তৈরি রাসায়নিক বা ইলেকট্রোকেমিক্যাল ব্যবহার করে সংকেত রূপে প্রেরণ করে। কিন্তু এই যে সংকেতগুলো, বার্তাগুলো পরিবহনের জন্য উদ্ভিদ দেহে প্রাণীর মতো কোনো বিশেষিত কলা থাকে না।
তাহলে উদ্দীপনাগুলো কী করে মানে পরিবাহিত হয়, সেক্ষেত্রে বলা যায় সেক্ষেত্রে প্রাণীদের মতো উদ্ভিদের কিছু কিছু কোষ চলন সম্পাদনের জন্য অবশ্যই তাদের আকৃতি পরিবর্তন ঘটায়। প্রাণী কোষের বিশেষিত প্রোটিনে যেমন রয়েছে, তেমন উদ্ভিদের ক্ষেত্রে কোষগুলো জলের পরিমাণের পরিবর্তন ঘটায়। ভালো করে শোনো, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রাণীরা যেমন মানে প্রোটিনের পরিবর্তন ঘটায়, বিশেষিত প্রোটিন যেগুলো বলেছিলাম অ্যাক্টিন মায়োসিনের ওই পরিবর্তন ঘটে পেশিগুলো ছোট বড় করে। উদ্ভিদ কী করে, জলের পরিমাণ পরিবর্তন ঘটে কোষের মধ্যে জলের পরিমাণ পরিবর্তন ঘটে কোষের আকৃতি পরিবর্তন ঘটায়। ঠিক আছে, সেক্ষেত্রে কোষগুলো যে ঠিক রসস্ফীতি হতে পারে, আবার রসস্কুন্তন হতে পারে। যখন রসস্ফীতি হয় বলা হয় ডিপ্লাজমোলাইসিস, এই সেই আবার প্লাজমোলাইসিসের কনসেপ্ট চলে এলো। আর যখন কুঞ্চন হয় তখন বলা হয় প্লাজমোলাইসিস। হয়ে গেল কনসেপ্ট। মানে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, গাছ অ্যাকচুয়ালি কী করছে, জলের কোষের মধ্যে জল প্রবেশ এবং জল প্রবেশ ঘটিয়ে অথবা জল বার করে দিয়ে কোষের আকৃতি পরিবর্তন ঘটে। আর আমাদের প্রাণীদের ক্ষেত্রে কি হয়, প্রাণীদের ক্ষেত্রে পেশি কোষগুলো মানে প্রোটিনের অ্যাক্টিন মায়োসিন প্রোটিনের পরিবর্তন ঘটিয়ে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন প্রোটিনের পরিবর্তন ঘটিয়ে কী করে, উদ্ভিদের পরিবর্তন ঘটায়। মানে আমাদের যেটি বডির স্ট্রাকচার পরিবর্তন ঘটে, মাসেলের সাইজ চেঞ্জ করে, মাসেল সাইজ চেঞ্জ করে। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে যে বৃদ্ধিজনিত চলন। বৃদ্ধিজনিত চলনটা কি, মোটামুটি মটর গাছের মতো কিছু কিছু উদ্ভিদ আছে যারা কি করে, তাদের আকর্ষগুলো সেটা কি করে উদ্ভিদে বেড়ায় আকর্ষের সাহায্যে তারা আরোহণ করে। আকর্ষগুলো স্পর্শের প্রতি সংবেদনশীল হয়। আকর্ষগুলো যখন কোনো অবলম্বনের সংস্পর্শে আসে, এই আকর্ষের যে অংশটা অবলম্বনের সংস্পর্শে থাকে সেই অংশের বৃদ্ধির অবলম্বন থেকে দূরে থাকা অংশের মতো দ্রুত ঘটে না। ওই যে বললাম স্পর্শের প্রতি এরা সংবেদনশীল হয়, সেই জন্য কি হয়, এর ফলে আকর্ষণটা অবলম্বনকে ঘিরে অবস্থান করে, এভাবেই আকর্ষণটা অবলম্বনে গায়ে আটকে থাকে। ঠিক আছে, আরও সাধারণভাবে বললে উদ্ভিদ একটা নির্দিষ্ট দিকে বৃদ্ধি পাওয়ার মাধ্যমে ধীরে ধীরে উদ্দীপকের প্রভাবে সাড়া দেয়। এর কারণ হলো যে উদ্ভিদে এই বৃদ্ধি গতি অভিমুখী হয়, মানে একটা যে ঠিক ডিরেকশনাল ব্যাপার স্যাপার হয়। ওকে, সেখানে কি হয়, দেখে মনে হয় উদ্ভিদটা যেন চলছে। অর্থাৎ আমরা একটা উদাহরণের সাহায্যে এটা বোঝার চেষ্টা করতে পারি, যেটা আলোর অভিমুখে উদ্ভিদের পাতার গাছের চলন, অথবা প্রতিকূল জিওট্রপিক চলন, যেটা অ্যাকচুয়ালি উদ্ভিদের ওই অনুকূলবর্তী যেটি মূলের চলন। যেমন ধরো আলো অথবা অভিকর্ষের বলের মতো পরিবেশীয় উদ্দীপকগুলো উদ্ভিদের বর্ধনশীল অঙ্গগুলো অভিমুখ পরিবর্তন করে এবং বা দিকনিত হয়, অথবা ট্রপিক চলন বলা হয়, এগুলোকে ট্রপিক চলন বলে। সেক্ষেত্রে বলতে হবে যে যেমন এই ট্রপিক চলনের মাধ্যমে এরা অথবা যখন একটা নির্দিষ্ট উদ্দীপকের দিকে যায় তাকে ট্রপিক চলন বলে, আবার আলোর দিকে যখন যায় তাকে বলা হয় ফটোট্রপিক চলন বলা হয়। কাণ্ড আলোর দিকে বেঁকে গিয়ে উদ্দীপনায় সাড়া দেয়, তখন যেখানে মূল আলোর বিপরীতে বেঁকে যায় উদ্দীপনায় সাড়া দেয়। এই ধরনের চলন উদ্ভিদ কীভাবে সাহায্য করে, চলন বলতে হবে যে মোটামুটি অন্যান্য উদ্দীপকের প্রভাবে সাড়া দিয়ে উদ্ভিদ ট্রপিক চলন করে এবং উদ্ভিদের মূল সবসময় নিচের দিকে বৃদ্ধি পায়। এটা স্বাভাবিকভাবে আমরা তো জানি, এটা তো মানে হ্যাঁ, যে উদ্ভিদের কাণ্ড সাধারণত উপরের দিকে বর্ধিত হয়, অর্থাৎ মাটি থেকে যে ঠিক দূরে সরে যায়। অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বলের প্রভাবে সাড়া দিয়ে উদ্ভিদের কাণ্ড মূলে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী বৃদ্ধি হয়, এটাকে বলা হয় জিওট্রপিক চলন। তার মানে এখানে জিওট্রপিক দেখলাম, ফটোট্রপিক দেখলাম। আবার জলের ক্ষেত্রে হাইড্রো কথার অর্থ হলো জল এবং কেমো কথা হওয়ার অর্থ হলো যেটি রাসায়নিক। সেক্ষেত্রে হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে এবং কেমোট্রপিক চলনও দেখা যায়। সেক্ষেত্রে জলের দিকে যদি উদ্ভিদের মূলের যখন জলের দিকে যায় চলন, সেকে বলা হয় যে হাইড্রোট্রপিক চলন। আবার পরাগ নালিকার বৃদ্ধি, সজীব বস্তুর বৃদ্ধি, এগুলো যে রকমের কেমোট্রপিক চলনের মধ্যে পড়ে। এখন মোটামুটি বহুকোষী জীবের, তার মানে আমরা এখান থেকে কী কী দেখলাম, মোটামুটি ট্রপিক চলন দেখলাম 1 নম্বর, ফটোট্রপিক আলোর দিকে চলন দেখলাম, জিওট্রপিক উদ্ভিদের অনুকূল যেটি গ্র্যাভিটেশনের দিকে মানে চলন দেখলাম, হাইড্রোট্রপিক চলন দেখলাম, জলের দিকে চলন দেখলাম, আর দেখলাম কেমোট্রপিক চলন দেখলাম। টোটাল 5টা চলন দেখলাম। এখন কীভাবে বহুকোষী জীবের দেখে বার্তা আদান প্রদান হয়, সেক্ষেত্রে উদ্দীপনায় সাড়া দিয়ে কীভাবে সংবেদী উদ্ভিদের চলন অত্যন্ত দ্রুত হয়, অথবা দিন বা রাতে অথবা আলোর উপস্থিতি অনুপস্থিতি সাড়া দিয়ে সূর্যমুখী ফুলের চলন অত্যন্ত ধীরগতিতে সম্পন্ন, এমনকি উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কিত চলনও আরও ধীরগতিতে সম্পন্ন হয়। প্রাণী দেহে সযত্নে নিয়ন্ত্রিত বৃদ্ধি অভিমুখী চলন দেখা যায়, যেমন আমাদের বাহু এবং আঙুলের দিকে নির্দিষ্ট দিকে ঘটে, এই এলোমেলোভাবে ঘটে না, আমাদের বাহু এবং আঙুলের বৃদ্ধি নির্দিষ্ট দিকে ঘটে। সুতরাং নিয়ন্ত্রিত চলন ধীরগতিতে সম্পন্ন অথবা দ্রুতগতিতে ঘটতে পারে। তা যদি দ্রুত উদ্দীপনায় সাড়া দেওয়া যায় তবে বার্তা স্থানান্তরণ অবশ্য দ্রুত গতিতে ঘটবে। সেক্ষেত্রে এর জন্য পরিবহনের মাধ্যম হিসেবে অবশ্য দ্রুত চলন সাপেক্ষ হতে হবে।
মানে রেসপন্স যদি স্পিড হয়, রেসপন্স যদি তাড়াতাড়ি দেখা যায়, সেক্ষেত্রে বলতে উদ্দীপনা যদি তাড়াতাড়ি সারা যায়, সেক্ষেত্রে যে ঠিক মানে দ্রুত গতিতে অ্যাকচুয়ালি এই চলনটা সম্পন্ন হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যেমন ওই তড়িৎ মানে তড়িৎ স্পন্দনগুলোর মতো অ্যাকচুয়ালি সর্বকালে সর্বোৎকৃষ্ট মাধ্যম তড়িৎ স্পন্দন ব্যবহারের কিছু কিছু সীমাবদ্ধ রয়েছে। যেমন তড়িৎ স্পন্দন কেবলমাত্র স্নায়ুকলার সঙ্গে যুক্ত কোষে পৌঁছায়, অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে পৌঁছায়, মানে মানে প্রাণীদের প্রতিটা কোষে পৌঁছাবে না। দ্বিতীয়ত, তড়িৎ স্পন্দন যখন একটা কোষ থেকে একটা অন্য কোষে স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে কী হয়, স্থানান্তর করার পূর্বে কোষটা স্নায়ু স্পন্দনের সঙ্গে সম্পর্কিত হয়, ঠিক আছে। আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হলো যে একটা তড়িৎ স্পন্দন সৃষ্টির পরিবর্তে যদি উদ্দীপিত কোষগুলো একটা রাসায়নিক যৌগ ক্ষরণ করে এবং যৌগটা যদি মূল কোষটার চারপাশে ব্যাপিত হয়, ঠিক আছে, সেক্ষেত্রে মূল কোষের আশেপাশে কোষগুলো পৃষ্ঠতলে উপস্থিত অণুগুলো ব্যবহার করে এবং যৌগটাকে যদি শনাক্তকরণ করে, সেক্ষেত্রে কোষগুলো তথ্য সংগ্রহ মানে তথ্য শনাক্ত করতে পারবে। তাই আমরা আশা করি যে নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধনের জন্য বহুকোষী জীবদেহে ব্যবহৃত যৌগ বা হরমোনগুলো বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে থাকে এবং পরিবেশের উদ্দীপনায় তারা সাড়া দিয়ে থাকে। যেমন উদ্ভিদ হরমোন উদ্ভিদের বৃদ্ধি সমন্বয় সাধন সাহায্য করে, যেখানে তারা সংশোধিত হয় সেখানে থেকে তারা দূরবর্তী স্থানে কাজ করে এবং সেখানে কাজ সম্পন্ন করে, এরা ব্যাপন পদ্ধতিতে পৌঁছায়। মানে মোটামুটি হরমোনের যে ট্রান্সপোর্টেশনটা হয় উদ্ভিদের দেহে, সেটা কিন্তু ডিফিউশন পদ্ধতিতে হয়ে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপন যেখানে খরিত হয় সেই অঞ্চল থেকে যে ঠিক দূরবর্তী স্থানে ব্যাপিত হয়, সেটাকেই বলা হয়েছে এখানে। যে যদি আমরা একটা এক্সাম্পল নিই, ধরো যে একটা বর্ধনশীল উদ্ভিদে আলো আপতিত হয়, কাণ্ডের শীর্ষে অক্সিন নামক হরমোন যদি সংশ্লেষিত হয়, যা কোষের অক্সিনের কাজ কি, অক্সিনের কাজ হচ্ছে অক্সিন কোষের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে সেখানে অক্সিন খরিত হয় মানে সেখানে উদ্ভিদে বৃদ্ধিকরণ ঘটে। আর যদি উদ্ভিদের এক পার্শ্বে আলো এসে পড়ে, সেক্ষেত্রে অক্সিন কাণ্ডে ছায়াময় অঞ্চলের দিকে ব্যাপিত হয়। অক্সিজেনের এই ঘনত্ব কাণ্ডের অ্যাকচুয়ালি ওই অংশটা আলোর বিপরীতে থাকে, তা সেখানে দৃঢ়করণে সাহায্য করে। তাই উদ্ভিদে আলো দেখা যাবে যে আলোর দিকে বেঁকে গেছে, ওই অংশটা যেখানে অ্যাকচুয়ালি এক পাশে যদি আলো এসে পড়ে, তখন অক্সিজেন কাণ্ডে ছায়াময় অঞ্চলের দিকে ব্যাপিত হয়, ঠিক আছে। সেক্ষেত্রে ওই অংশটা আলোর দিকে বেঁকে আছে। তাহলে অর্থাৎ উদ্ভিদ হরমোনগুলোর অপর একটা উদাহরণ হলো জিব্রালিন, ঠিক আছে। জিব্রালিন কী করে, অক্সিজেনের মতোই এটা কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। সাইটোকাইনিন কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। এটা স্বাভাবিকভাবে কী করে, যে ফল বা বীজের দ্রুত কোষ বিভাজন ঘটায় এবং সাইটোকাইনিনের ঘনত্ব অনেকটা বেশি থাকে ফল বা উদ্ভিদের ক্ষেত্রে, মানে এদের বর্ধনশীল অঞ্চলে বেশি থাকে। এখন এগুলো হলো সেই সব হরমোন, যে উদ্ভিদ হরমোন যেগুলো কী করে, উদ্ভিদকে বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু উদ্ভিদের বৃদ্ধিকে থামানোর জন্য আবার সংকেতের প্রয়োজন। সেক্ষেত্রে অ্যাবসিসিক অ্যাসিড, সবসময় মনে রাখবে, অ্যাবসিসিক অ্যাসিড কিন্তু উদ্ভিদের অ্যান্টি কাজ করে থাকে, উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, মানে বাধা দেয় এবং পাতা নুয়ে পড়তে, পাতাকে ফেলে দিতে এই হরমোনের প্রভাব ঘটে থাকে। তখন এখান থেকে মোটামুটি আমরা দেখলাম মানে এর ব্যাপারটা। এখন এর পরের চ্যাপ্টারেই আমরা কি দেখবো, ওই যে প্রাণী হরমোনটা দেখবো, সেটা আমরা অ্যাকচুয়ালি আরেকবার চেষ্টা করবো উদ্ভিদ হরমোনটাকে ভালো করে বলা, যদি কিছু সম্ভব হয়। আর এরপরে আমরা ওই প্রাণী হরমোনটা দেখবো। যাই হোক, তারপরে আমরা কিছু কোশ্চেন দেখবো। চলো, কোশ্চেনের ক্ষেত্রে কী হচ্ছে, দ্য মেন থিঙ্কিং পার্ট অফ দ্য ব্রেন দ্যাট রিসিভ দ্য সেন্সরি ইম্পালসেস, মানে আমাদের ব্রেনের যে পার্টটা সেন্সরি ইম্পালস মানে অ্যাকচুয়ালি গ্রহণ করে, সেটা কোনটা বলা হয় ফোর্থ ব্রেন। ফোর্থ ব্রেন মানে কোনটা বলা হয় অগ্র মস্তিষ্ক। সেন্সরি পার্টগুলো যেটি গ্রহণ করে, এটা হচ্ছে কি করে থাকে, এ তো হাইন্ড ব্রেন মানে পশ্চাৎ মস্তিষ্ক, স্পাইনাল কর্ড আর মিড ব্রেন। এটা এসেছিল কবে, আরবি টেকনিশিয়ান 20/12/24 এসে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। তারপরে কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম, মানে আমাদের মানে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। সেটা কি হয়, সেটা অ্যাকচুয়ালি হলো যে বলা হয় নিউরন, যে ঠিক নেপ্রন তো বলা হয় কিডনি বৃক্কের, আর বাকি দুটো তো এর মধ্যে পড়ে না, এটাকে বলা হয় নিউরন। এটা এসছে কবে, আরবি এনটিপিসিতে এসছে 2/3/2021 এসছে। যাই হোক, তারপরে চলে আসছি পরের কোশ্চেন। বলা হচ্ছে হুইচ পার্ট অফ দ্য ব্রেন রেগুলেট দ্য ব্রিথিং, যেটা আমরা বলছিলাম মেডালা। ওই যে মেডালা তাহলে কার পার্ট ছিল, মেডালা অ্যাকচুয়ালি ছিল পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ককে দুটো ভাগে ভাগ করছি, একটা মাইনসেফালালের দুটো পার্ট, একটা হচ্ছে কি বলেছিলাম লঘু মস্তিষ্ক, আর একটা কি বলেছিলাম পন্স। আর এটা হচ্ছে কি মেটেনসেফালালের পার্টের মধ্যে কি পড়ছে, সরি এইটা হবে মেটেনসেফালাল, এইটা হবে মাইনসেফালাল। হ্যাঁ, মেটেনের পার্ট হচ্ছে লঘু আর মাইনের পার্ট হচ্ছে, নাকি ভুল বললাম, আরে আর যাই হোক,
তো এটা হলো মেটেনসেফানল, এর পার্ট হচ্ছে লঘু মস্তিষ্ক আর হচ্ছে পন্স। আর যেটা মায়েনসেফানল, এর পার্ট হচ্ছে মেডালা। মেডালা কি করে, এ অ্যাকচুয়ালি ওই ব্রিথিং কন্ট্রোল করে, ব্রিথিংয়ের রেট নিয়ন্ত্রণ করে। তারপরে তোমার ধরো ওই যেগুলো হয়ে থাকে আমাদের হার্টবিট, যেটা তারপরে ঘাম নিঃসরণ, খাদ্য গ্রহণ, এগুলো নিয়ন্ত্রণ করে। ঘাম নিঃসরণ, খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করে থাকে। আরবি এলপি দিয়েছে 2024-এ। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। বলো 4 নম্বরে বলা হচ্ছে কি, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন ইজ দ্য মেন থিঙ্কিং পার্ট। আবার বললাম মেন থিঙ্কিং পার্ট কোনটা, মেন থিঙ্কিং পার্ট হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের অ্যাকচুয়ালি যে ঠিক দুটো পার্ট ছিল, প্রান্ত মস্তিষ্ক, আন্তর মস্তিষ্ক। প্রান্ত মস্তিষ্কের অ্যাকচুয়ালি আবার হচ্ছে কি, এর অ্যাকচুয়ালি 3টে পার্ট। এটা অ্যাকচুয়ালি অগ্র মস্তিষ্ক, সরি, অগ্র মস্তিষ্কের 3টে পার্ট, যে ঠিক দুটো পার্ট, প্রান্ত আন্তর। আর প্রান্ত মস্তিষ্কের পার্ট হচ্ছে রেখ মস্তিষ্ক, নাসা আর গুরু। এটাই সব থেকে বড় ব্রেনের। আর আন্তর মস্তিষ্কের টোটাল 4টে পার্ট, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস। আরবি এলপিতে এসে 2018-তে। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন যেখানে বলা হচ্ছে যে ইনভলেন্টারি অ্যাকশন ইন হিউম্যান সাচ এস ব্লাড প্রেশার, স্যালাইভেশন, ভমিটিং আর কন্ট্রোল বাই। আবার একই কোশ্চেন, কিন্তু এর কন্ট্রোল হবে মেডালা। মেডালা আবার বললাম স্পাইনাল কর্ড তো রয়েছে, এবং এটা তো যে ঠিক আছে এর পার্ট। এটা অ্যাকচুয়ালি কার পার্ট, মেটেনকেফানল বা মেটেনসেফানলের পার্ট। অনেক সময় দেবে এটা কার পার্ট, এটা অ্যাকচুয়ালি ডায়েনসেফানলের পার্ট। ডায়েনসেফানলের কার পার্ট, ডায়েনসেফানল হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের পার্ট। একটা ছিল টেলেনসেফানল, একটা ছিল ডায়েনসেফানল। আর কার পার্ট, হচ্ছে মায়েনসেফানলের পার্ট, মায়েনসেফানল। আর এই তো পন্স তো রয়েছে, স্পাইনাল কর্ড তো রয়েছে, জানি। যাই হোক, অ্যান্সার কিন্তু এইটা। তারপরে আরবি এলপিতে এসছে 2018। তারপরে কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে থার্মো রেগুলেশন, যেটা আমাদের বডিতে যে হিট টিটগুলো কন্ট্রোল করে, সে কে নিয়ন্ত্রণ করে, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কার পার্ট, হাইপোথ্যালামাস হচ্ছে পার্ট, বলা হয় ডায়েনসেফানলের পার্ট। ডায়েনসেফানল কার পার্ট, ফোর ব্রেনের পার্ট। ফোর ব্রেনের দুটো পার্ট, তার মধ্যে রয়েছে একটা টেরেনসেফানল, বলা হয় ফোর ব্রেনের পার্ট, এটাকে বলা হয় ডায়েনসেফানল। যাই হোক, তারপরে চলে আসছে বলা হয় সেরিবেলাম। সেরিবেলাম ইজ রিলেটেড কি, সেরিবেলাম মানে হলো লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কার পার্ট, বলা হয় হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের দুটো পার্ট, একটু আগে বলে যাচ্ছি, মেটেন আর মায়ালেন। মেটেনের মধ্যে রয়েছে লঘু মস্তিষ্ক আর পন্স। এ কি করে, যে ঠিক রোটেশনাল অফ দ্য মাসেল অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড মাসেল কন্ট্রোল যে সাহায্য করে, মানে অ্যাকচুয়ালি ব্যালেন্সের ক্ষেত্রে, বডি ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে থাকে। যেটি মেমোরি হাঙ্গারের ক্ষেত্রে নয়, থিঙ্কিংয়ের ক্ষেত্রে নয়, ইনভলেন্টারি অ্যাকশনের ক্ষেত্রেও নয়, ঠিক আছে। এই তারপরে কোশ্চেন চলে 8 নম্বরে। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোজ দ্য নার্ভ fibers that mediate reflex action and that transmit impulse to the form of the brain। সেক্ষেত্রে বলা হয় যে আমাদের ব্রেনের কোন পার্টটা আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন নার্ভাস সিস্টেমকে ইম্পালসগুলোকে ব্রেনে পাঠাতে সাহায্য করে, এবং সেগুলোকে নিয়ে যে ঠিক রিলে সেন্টার বা মানে প্রতিবর্তাতে সাহায্য করে, সেটা অ্যাকচুয়ালি হলো স্পাইনাল কর্ড। মানে পাতিকতা প্রতিবর্তকে সাহায্য করে থাকে কি, আমাদের স্পাইনাল কর্ড সাহায্য করে থাকে, ঠিক আছে। স্পাইনাল কর্ডটা এরমভাবে কালেকশন হয়, এরমভাবে মোটামুটি ওই দুটো পার্ট থাকে, এরমভাবে পার্ট থাকে।
এর এখানে মোটামুটি এরমভাবে নার্ভগুলো আসে বেরোয় এরমভাবে বেরোয়, এখানে যেটি রিলেশনটা হিসেবে কাজ করে। তারপরে কোশ্চেন চলে যায় 8 নম্বরে, বলা হয় এই যে মোটামুটি আমরা যেটা করেছিলাম এই যে কোষ দেও টেন্ডাইট, এখান থেকে ওই স্পাইনাল কর্ডের ব্যাপারটা। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই 9 নম্বরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশন আর রেগুলেটেড বাই দ্য মেডালা ইন দ্য হাইন্ড ব্রেন। আমাদের মেডালা কী কাজ করে থাকে? মেডালা অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম ওই যে মেডালা যে কাজটা, আমরা এখান থেকে 3টে কোশ্চেন মোটামুটি মেডালার উপর দিয়ে হয়ে গেল। অ্যাকচুয়ালি স্যালাইভেশনে সাহায্য করে, ওয়াকিং তো নয়, ওয়াকিং মেন পশ্চার, বাইসাইকেল রাইডিং এগুলোতে সাহায্য করে থাকে অ্যাকচুয়ালি কে? এগুলোতে লঘু মস্তিষ্ক সাহায্য করে, এসব লঘু মস্তিষ্ক সাহায্য করে। আর মেডালা সাহায্য করে মেনটেন পশ্চিয়নে, কিন্তু যেটি লঘু মস্তিষ্ক সাহায্য করে। আরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে এসছে 26/12-তে। যাই হোক, এটা স্যালাইভেশনে সাহায্য করে, মানে খাদ্য গ্রহণ বা ওই লালাক্ষরণে সাহায্য করে, লালাক্ষরণ এগুলো সব আমাদের কী করে থাকে? মেডালা। এটা হাইন্ড ব্রেনের পার্ট, হাইন্ড ব্রেন মানে পশ্চাৎ ব্রেনের পার্ট, যাকে বলা মেটেন। আর রয়েছে মাইনকে বলা। যাই হোক, তারপরে চলে আসছে কি ক্রেনিয়াল নার্ভ অ্যারাইজিং ফ্রম দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল নার্ভ অ্যারাইজিং ফ্রম দ্য স্পাইনাল কর্ড টুগেদার কী করে? টুগেদার পেরিফেরাল নার্ভাস সিস্টেম তৈরি করে, যেটা আমরা বলছিলাম যে ওই ক্রেনিয়াল নার্ভ, অ্যাকচুয়ালি ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভের সংখ্যা কত? স্পাইনাল নার্ভের সংখ্যা হলো 31 পেয়ার। আর ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? ক্রেনিয়াল নার্ভের সংখ্যা হচ্ছে গিয়ে 12 পেয়ার। এরা এসে টুগেদার কি তৈরি করছে? পেরিফেরাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় মানে স্নায়ুতন্ত্র তৈরি করে। যে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে মোটামুটি এসেছিলো, এটা 28/12-তে এসেছে। যাই হোক, তারপরে মোটামুটি শেষ আমাদের 10টা কোশ্চেন। তো আমি চেষ্টা করেছি 10টা কোশ্চেন, মানে এর ছাড়া এর বিভিন্ন কোশ্চেন আছে, বাট 10টা কোশ্চেনের বেশি করলে আবার অনেকটা বড়, এমনিতেই অনেকটা বড় ভিডিও হয়ে গিয়েছে আশা, তো মনে হয় 1 ঘন্টার উপরে হয়তো হয়ে গিয়েছে। যাই হোক, আমি আর বেশি ভিডিওটাকে লেন্দি করবো না। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অবশ্যই, এবং ভিডিওটা কেমন হচ্ছে জানাও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।